হে আল্লাহ, এই শহরের হাজার হাজার নিয়ন আলোর নিচে সবাই শুধু আমার এই জীর্ণ শার্ট আর খালি পকেটটাই দেখল। কেউ আমার বুকের ভিতর দিক দিক করে জ্বলতে থাকা সহস্র কোটি টাকার বোঝা আর দায়বদ্ধতার আগুনটা দেখল না। আমি ওদের সামনে বারবার হেরে গিয়েও মনে মনে জিতে থাকতে চাই। শুধু আমার এই পরিবারটাকে তুমি ওই রাজপ্রাসাদে থাকা হিংস্র নেকড়েদের নজর থেকে আড়াল করে রেখো। বড় ছেলে হওয়ার এই নির্মম দায়ভার না হয় আমি একাই সারা জীবন বইব। কিন্তু তোমার কাছে একটাই মিনতি, আমার বাবার সম্মানের এই সাদা জায়নামাজটা যেন কোনোদিন অভাবের অপমানে ভিজে না যায়। তুমি আমাকে শক্তি দাও মালিক, যেন আমি আমার আসল রূপ আড়াল করি ওদের জন্য একটা নিরাপদ আকাশ হতে পারি। ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে ঢাকার মিরপুরের রূপনগর আবাসিক এলাকায়। ড্রয়িং রুম কাম এই ডাইনিং স্পেসের এক কোণে পুরনো জায়নামাজটাই বসে মোনাজাত শেষ করলো নয়ন। বয়স ২৬ কি ২৭, সাধারণ ছিপছিপে গরম। হঠাৎ দরজায় দুমদুম করে কড়া নাড়ার শব্দ। নয়ন জায়নামাজ ভাঁজ করার আগেই তার বাবা রুহুল আমিন কাঁচা পাকা চুলে হাত বোলাতে বোলাতে ঘর থেকে বেরিয়ে এলেন। কে রে ভাই এত সকালে? রুহুল আমিন দরজা খুলতেই ওপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বাড়িওয়ালা মোতালিব সাহেবকে। ৫০ ঊর্ধ্ব বয়সী লোকটার পরনে দামি লুঙ্গি আর ফতুয়া, মুখে পানের পিক। কি ব্যাপার মাস্টার সাহেব, মাসে 10 তারিখ পার হইয়া গেল, ভাড়ার কোনো খবর আছে? ভাই, আমাকে আর কয়েকটা দিন সময় দিন, ছেলের একটা চাকরির কথা চলছে। আপনার ছেলে চাকরির আসে কি আমি না খেয়ে থাকবো নাকি? ৩ মাস ধরে এখন গান গাইতেছেন। মোতালেব সাহেবের গলা ক্রমশ চড়তে থাকে। রুহুল আমিন অপরাধীর মতো মাথা নিচু করে রাখেন। আমি তো অস্বীকার করছি না মোতায়েল সাহেব, পেনশনের টাকাটা আটকে আছে, আমি দিয়ে দেব সব। পেনশনের টাকা কবে ছুটবো আর কবে আপনি আমারে টাকা দিবেন? মানুষের বাড়ি ভাড়া নিয়ে কি ফাজলামি শুরু করছেন? বাবার এই অপমান সহ্য করতে না পেরে নয়ন দ্রুত ড্রয়িং রুমে চলে আসে। বাবার সামনে এসে বুক চিতিয়ে দাঁড়ায় সে। চাচা, সকালবেলা চিৎকার করছেন কেন? বাবা তো বলল আমরা টাকা দিয়ে দেব। ওরে আমার বড় নবাবজাদা আইছে, নিজের তো দিন রাইতে টোটো করে ঘুরে বেড়াও, বাবের হোটেলে খাওয়ার পর বড় বড় কথা। দেখুন চাচা, আপনি ভাড়ার জন্য আসছেন, ভাড়া নিয়ে কথা বলেন, ব্যক্তিগত আক্রমণ করবেন না। ব্যক্তিগত আক্রমণ তো করি নাই এখনো। বলি কি, ক্ষমতা যখন নাই তখন এই ঢাকা শহরে থাকার কি দরকার? গ্রামে গিয়ে জমি চাষ করতে পারো না? নয়নের হাত দুটো রাগে মুঠি পাকিয়ে যায়, কিন্তু সে বাড়ির বড় ছেলে, সে জানে এখানে রাগ দেখালে আজই তাদের বাসা থেকে বের করে দেবে। আমি আগামী সপ্তাহের মধ্যে আপনার পুরো টাকা ক্লিয়ার করে দেব, এখন আপনি আসুন। মাথায় রেখো কথাটা, আগামী বুধবারের মধ্যে টাকা না পাইলে আমি কিন্তু সোজা জিনিসপত্র রাস্তায় ছুঁড়ে ফেলবো। মোতালেব সাহেব গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। রুহুল আমিন একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় ধপ করে বসে পড়লেন। মাথাটা আর উঁচু করে রাখতে পারলাম না রে নয়ন, শেষ বয়সে এসে মানুষের এত কথা শুনতে হচ্ছে। তুমি চিন্তা করো না বাবা, আমি আজই একটা ব্যবস্থা করব, তুমি গিয়ে বিশ্রাম নাও। রুহুল আমিন বিশ্রাম নিতে চান না, বরং ক্লান্ত চোখে ছেলের দিকে তাকান। বিশ্রাম কি আর আমার কপালে আছে রে বাপ? এদিক দিয়ে বাড়িওয়ালা গলা চিপে ধরেছে, ওদিক দিয়ে সংসারের খরচ। আমি তো বুঝতে পারছি বাবা, আমার আজকের ইন্টারভিউটা ভালো হলে হয়তো একটা গতি হবে। শুধু ইন্টারভিউ দিলে হবে না নয়ন, চাকরিটা তো পেতে হবে। জমানো টাকা তো সব শেষ, আগামী মাসের বাজার কিভাবে আসবে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। বাবার কথাগুলো নয়নের বুকে পাথরের মতো চাপে। সে চুপচাপ শোনে, কোনো প্রতিবাদ করে না। তোর ছোট ভাই অয়নের দিকে তাকিয়ে দেখেছিস দিন দিন কেমন বেপরোয়া হয়ে যাচ্ছে ছেলেটা? অয়ন তো এখনো ছোট বাবা, ও আস্তে আস্তে ঠিকই বুঝবে। কি বুঝবে? গতকাল আমার কাছে এসে বলছে বন্ধুদের সাথে কোথাও নাকি ঘুরতে যাবে, তার জন্য টাকা চায়। ঘরে খাওয়ার চাল নেই, আরো শখ দেখ। আমি কথা বলবো অয়নের সাথে, তুমি এসব নিয়ে প্রেশার নিও না। আমি প্রেশার না নিলে কে নেবে বল? ঋতুর কলেজের ফি দেওয়ার তারিখ আসছে, ওই মেয়েটা কাল থেকে লজ্জায় আমার সামনেই আসছে না। বোন ঋতুর কথা শুনে নয়নের গলাটা একটু ধরে আসে।
সে বড় ভাই হয়ে বোনের পড়ার খরচটাও দিতে পারছে না। ঋতুর ফির ব্যাপারটা আমি আজ টিউশনের টাকা তুলেই সলভ করে দিচ্ছি, তুমি ওকে চিন্তা করতে বারণ করো। ড্রয়িং রুমের এই ভারী পরিবেশের মাঝে রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন নয়নের মা সালমা বেগম। সকাল সকাল ছেলেটাকে এভাবে কথা শোনাচ্ছ কেন তুমি? ও কি ইচ্ছে করে বেকার বসে আছে? আমি ওকে কথা শোনাচ্ছি না সালমা, আমি বাস্তবতার কথা বলছি। আমি তো এখন অচল, এই সংসারে জোয়াল তো এখন ওর কাঁধেই। তা বলে প্রতিদিন ওর কানের কাছে একই ঘ্যান ঘ্যান করতে হবে? ছেলেটা তো দিনের পর দিন রাস্তায় ঘুরেছে, তুমি কি সেটা দেখো না? আমি সবই দেখি, কিন্তু ঘরে যখন অভাব ঢুকে যায় তখন আর চোখ কান খোলা রেখে লাভ হয় না। বাবার কথায় চরম হতাশা ঝরে পড়ে। নয়ন মায়ের দিকে তাকিয়ে ম্লান হাসার চেষ্টা করে। মা, বাবা তো ভুল কিছু বলেনি, আমি বড় ছেলে, পরিবারের এই অবস্থা তো আমাকে দেখতে হবে। তুই একদম চুপ কর নয়ন। বড় ছেলে হয়েছিস বলে কি তোর নিজের কোনো কষ্ট নেই? সব তোকে একা টানতে হবে কেন? কষ্টের কি আছে মা, আজ না হোক কাল তো একটা চাকরি তো হবেই। তুমি বাবাকে নিয়ে ঘরে যাও। আমি আর কার সাথে কি কথা বলবো? তুই যা, গিয়ে হাত মুখ ধুয়ে নে। আমি রুটি বানাচ্ছি, খেয়ে তারপরে বের হবি। ঠিক আছে মা। এই বলে নয়ন দ্রুত পা চালিয়ে নিজের ছোট স্যাঁতসেঁতে ঘরটায় ঢুকে দরজা আটকে দিল। বুকের ভেতরটা রাগে, অপমানে আর অসহায়ত্বে চলছে। ঠিক তখনই বিছানায় পড়ে থাকা নয়নের পুরনো স্মার্টফোনটা বেজে উঠল। স্ক্রিনে মেহের নামটা জলজল করছে। মেহের ধানমন্ডির এক সচ্ছল পরিবারের মেয়ে, নয়নের একমাত্র মানসিক আশ্রয় এবং ভালোবাসার মানুষ। নয়ন লম্বা করে একটা শ্বাস নিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো। কি ব্যাপার, এতক্ষণ লাগে ফোন ধরতে? ওপাশ থেকে মেহেরের অভিমানী গলা ভেসে এলো। নয়ন একটু হাসার চেষ্টা করলো। এই তো মাত্র রুমে ঢুকলাম, নামাজ পড়ছিলাম। সত্যি করে বলো তো, মন খারাপ তোমার? কই না তো, মন খারাপ হবে কেন? আমার কাছে লুকানোর চেষ্টা করো না, একদম গলা শুনেই বুঝতে পারছি আমি। কিছু না মেহের, সকালে একটু বাড়িওয়ালা আসছিল তো, এই আর কি। আবার ভাড়া নিয়ে সিন ক্রিয়েট করেছে লোকটা? বাবার সাথে একটু খারাপ ব্যবহার করলো, বাদ দতে সব। তুমি এত সকালে উঠছো যে? সকালে উঠবো না, আজ আমাদের দেখা করার কথা না? হ্যাঁ কথা তো, দুপুরে টিএসসিতে যাব আমরা, তাই বলে সাত সকালে উঠে বসে আছো? খুশিতে ঘুম আসছে না রাতে। কতদিন পর দেখা হবে আমাদের বলো তো? হুম। এই তো 15 দিন হলো। 15 দিন তোমার কাছে কম মনে হতে পারে, আমার কাছে 15 বছর মনে হয়েছে। মেহেরের কথায় নয়নের বুকের ভেতরের ভারী পাথরটা যেন একটু হালকা হয়ে আসে। আচ্ছা বাবা, সরি। এখন থেকে সপ্তাহে অন্তত একদিন দেখা করবো আমরা। কথা দিচ্ছ তো? হ্যাঁ, একদম পাক্কা কথা। তা আজ কি পড়ছো তুমি? তুমি বলো কি পরবো? নীল শাড়িটা পরবো। নীল শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগে মেহের, ওটাই পরো। আর তুমি তুমি কিন্তু ওই ছাই রঙা শার্টটা পরবা না আজকে, একদম ভালো লাগে না দেখতে। আমার তো ওই একটাই ভালো শার্ট মেহের, ওটা ছাড়া আর পরবো কি? মেহের বুঝতে পারে সে হয়তো ভুল জায়গায় আঘাত করে ফেলেছে। সে দ্রুত প্রসঙ্গ পাল্টায়। আচ্ছা ওইটাই পরো, তবে চুলগুলো একটু ঠিক করে আঁচড়ে আসবা, একদম কাকতারুয়ার মতো চলে আসবা না। চেষ্টা করব। তুমি কখন বের হচ্ছ? আমি 11টার দিকে বের হব, আব্বু অফিসে গেলে তারপর, না হলে আবার হাজারটা জেরা করবে। আঙ্কেল এখনো তোমার বাইরে যাওয়া নিয়ে এত কড়াকড়ি করেন? আর বলো না, কাল রাতেও বলেছিল পড়ালেখা শেষ, এখন নাকি আমাদের বিয়ে দিয়ে দিবে। বিয়ে শব্দটা শুনে নয়নের বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। সে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। হ্যালো, লাইনে আছো তুমি? হ্যাঁ আছে। আঙ্কেল কি পাত্র দেখছেন নাকি? দেখো গিয়ে পাত্র, আমি কি আর বিয়ে করছি নাকি? আমি তো বসে আছি ওই মিরপুরের এক বেকার ছেলের জন্য। এই বেকার ছেলের জন্য অপেক্ষা করে শেষমেশ তোমার জীবনটাই না নষ্ট হয়ে যায় মেহের। খবরদার নয়, একদম এই ধরনের কথা বলবা না তুমি। আমি জানি তোমার একদিন ভালো চাকরি হবে। দেখা যাক। আচ্ছা তুমি নাস্তা করেছো? না, এখনো করিনি, তুমি করেছো? আমি এই তো একটু পরে করব, মাহবুব তো রুটি বানাচ্ছে। ঠিক মতো খেয়ে নিবা কিন্তু। আর শোনো, আসার সময় মিরপুর থেকে বাসে আসবা তো? হ্যাঁ,
বাসেই তো আসবো। রিক্সায় আসার মতো এত টাকা কি আমার পকেটে আছে? যাই হোক, সাবধানে আসবা। বাসে ভিড় থাকলে উঠবা না, আমি ওয়েট করব। আচ্ছা, তুমিও সাবধানে এসো। ফোনটা কেটে বিছানায় রাখলো নয়ন। জানালার পর্দাটা টেনে দিয়ে টেবিলের ড্রয়ার থেকে বের করলো একটা পুরনো স্টিকার লাগানো ল্যাপটপ। ল্যাপটপটার দিকে তাকিয়ে নয়নের চোখের সেই অসহায় দৃষ্টি মুহূর্তেই শীতল এবং ধারালো হয়ে উঠল। বাইরে থেকে দেখলে মনে হবে একটা ভাঙাচোরা ল্যাপটপ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক অন্য জগৎ। নয়ন আসলে গ্লোবাল ডার্ক ওয়েবের এক পরিচিত নাম, যাকে সবাই ফ্যালকন হিসেবে চেনে। ফ্রিল্যান্সিং এবং সাইবার সিকিউরিটির দুনিয়ায় তার যে আধিপত্য, তার ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা মিলিয়ন ডলার সবকিছুই সে লুকিয়ে রেখেছে। কারণ তার বাবার একসময়ের পার্টনার, দেশের অন্যতম শীর্ষ মাফিয়া আরমান মালিকের চক্রান্তে আজ তাদের এই দশা। আরমানকে সম্পূর্ণ ধ্বংস করার জন্যেই নয়নের এই অসহায় বেকার ছদ্মবেশ। নয়ন খুব দ্রুত হাতে টর ব্রাউজার ওপেন করে কয়েকটা প্রক্সি সার্ভার ঘুরে একটা সিক্রেট ডেটাবেসে প্রবেশ করলো। মোতালেব সাহেবের বেশ কয়েকটা অবৈধ কেমিক্যালের গোডাউন আছে মিরপুরের বস্তি এলাকায়। নয়ন গত সপ্তাহেই সেই গোডাউনগুলোর সব অবৈধ কাগজপত্র হ্যাক করে নিজের কাছে রেখেছিল। সে ল্যাপটপে কয়েকটা কমান্ডো টাইপ করলো। মোতালেব সাহেবের গোডাউনের সঠিক লোকেশন, অবৈধ মালের ছবি এবং পেপারস এক নিমেষেই পুলিশের আইসি এবং সিটি কর্পোরেশনের হটলাইনে বেনামে মেইল হয়ে গেল। মেইলটা সেন্ড হওয়ার পর ল্যাপটপের স্ক্রিনে ভেসে ওঠা সাকসেস লেখাটার দিকে তাকিয়ে নয়ন একটু বাঁকা হাসল। বাবার অপমানের নীরব প্রতিশোধ নেওয়া শেষ। ল্যাপটপটা যত্ন করে বন্ধ করে আবার ড্রয়ারে লুকিয়ে রাখলো নয়ন। এরপর সে সাধারণ একটা শার্ট পরে ঘর থেকে বেরিয়ে এলো। সকাল গড়িয়ে তখন 9টা বেজে গেছে। রাস্তাঘাটে মানুষের ব্যস্ততা শুরু হয়ে গেছে। নয়ন হেঁটে হেঁটে মহল্লার মোড়ে থাকা কুদ্দুসের চায়ের দোকানে গিয়ে বসলো। কুদ্দুস ভাই, একটা লাল চা দাও তো। দিতাছি নয়ন ভাই। আজকে সকালে নাকি মোতালেব সাহেব আবার চিল্লাপাল্লা করছে। আর বইলো না ভাই, লোকটার স্বভাবই এমন। কুদ্দুস চা বানাচ্ছে এমন সময় মহল্লার বেকার ছেলে রতন হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো চায়ের দোকানে। ওস্তাদ, শুনছেনই খবর? কি খবরে রতন, এমন দৌড়াইতেছস কেন? মোতালেব চাচার তো কেল্লা ফতে। পুলিশ আর সিটি কর্পোরেশন মিলা তার গোডাউনে রেড দিছে মাত্র। কুদ্দুস চায়ের কাপটা টেবিলে রাখতে গিয়ে চমকে উঠল। নয়ন শান্তভাবে চায়ের কাপে চুমুক দিল, যেন কিছুই হয়নি। কস কি? মোতালেব সবার গোডাউনে রেড? ওইখানে তো সব অবৈধ কেমিক্যাল। আরে পুলিশ তো সব মাল সিজ করতেছে। মোতালেব চাচা তো পুলিশের গাড়ি দেখেই পেছনের গলি দিয়া ভাগছে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। সকালে আইসা মাস্টারের লগে খারাপ ব্যবহার করছে, অন বুঝুক মজা। রতন হাসতে হাসতে অন্য দোকানে খবরটা দিতে চলে গেল। নয়ন চুপচাপ চা শেষ করে পকেট থেকে 10 টাকার একটা নোট বের করে কুদ্দুসের দিকে বাড়িয়ে দিল। চাটা ভালো ছিল কুদ্দুস ভাই, আমি গেলাম। কই যান নয়ন ভাই? ইন্টারভিউ আছে নাকি আজকেও? হ্যাঁ, একটা জায়গায় সিভি ড্রপ করার কথা আছে, দোয়া করো। নয়ন চায়ের দোকান থেকে বেরিয়ে মূল রাস্তার দিকে হাঁটতে শুরু করে। রোদ করা হচ্ছে ধীরে ধীরে। দুপুর 12টায় মেহেরের সাথে দেখা করার কথা টিএসসিতে, কিন্তু তার আগে তাকে ফার্ম গেটে একটা অফিসে যেতে হবে। মিরপুর 10 নম্বর গোল চত্বরে এসে নয়ন একটা লোকাল বাসের জন্য অপেক্ষা করতে থাকে। পকেটে গোনা কয়েকটা টাকা যা দিয়ে তাকে সারাদিনের যাতায়াত এবং মেহেরের সাথে চা খাওয়ার বিল মেটাতে হবে। কিছুক্ষণ পর ফার্ম গেটের তীব্র জ্যাম আর রোদ এড়িয়ে লোকাল বাসে ঝুলে যখন নয়ন শাহবাগ পৌঁছলো, ঘড়ির কাঁটায় তখন 12:15। চাকরির একটা সিভি অফিসে ড্রপ করে এসেছে ঠিকই, কিন্তু নয়নের মনটা পড়েছিল টিএসসির এই ছিমছাম ক্যাফেতে। ক্যাফের কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এসির শীতল হাওয়া নয়নের ঘর্মাক্ত শরীরটাকে ছুঁয়ে গেল। কোণের দিকের একটি টেবিলে বসে আছে মেহের। গায়ে সেই পরিচিত নীল শাড়ি, চোখে গাঢ় কাজল, কিন্তু মুখটা হাঁড়িপানা করে রেখেছে। ইফ সরি। সরি মানে কি? কয়টা বাজে এখন? 12টা 15। বাসে খুব জ্যাম ছিল মেহের।
জ্যাম ছিল তো রিক্সায় আসতে পারতা না? আর সে 11টা থেকে বসে থাকতে থাকতে কেমন লাগছে তুমি বোঝো? রিকশার কথা বলেই মেহের হঠাৎ থেমে যায়। সে বুঝতে পারে নয়নের পকেটের অবস্থার কথা, তাই নিজের জিভ কামড়ায়। মানে আমি বলতে চাচ্ছিলাম আগে বের হতে পারতা। আমি তো 10:30টায় বের হয়েছি। ফার্ম গেটে কাজটা শেষ করতে একটু দেরি হয়ে গেল। হয়েছে ওই ছাইপাস ইন্টারভিউ? সিবি রেখে আসতে বলেছে, পরে ডাকবে। ডাকবে আর এসব বলে বলে শুধু ঘুরায়, আর তুমিও বোকার মতো ঘুরো। ঘুরবো না? চাকরিটা তো দরকার মেহের। মেহের একটু নরম হয়। নয়নের ঘামে ভেজা মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা কেমন যেন মায়া মায়া করে ওঠে। ব্যাগ থেকে টিস্যু নাও, মুখটা মুছো আগে। দিচ্ছি। নয়ন টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে মেহেরের দিকে তাকায়। নীল শাড়িতে মেয়েটাকে আজ সত্যি অন্যরকম লাগছে। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। থাক, আর পাম মারতে হবে না, আমি এখনো রেগে আছি। রাগ তো করবেই, কিন্তু রাগের ছুটে তো কপালের টিপটাই বাঁকা করে ফেলছো। কি কপালের টিপ পাকা হয়ে আছে? মেহের তড়িঘড়ি করে নিজের ভ্যানিটি ব্যাগ থেকে ছোট আয়না বের করতে যায়, কিন্তু নয়ন তাকে থামিয়ে দেয়। আরে দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। নয়ন একটু ঝুঁকে এসে নিজের ডান হাতের আঙ্গুল দিয়ে খুব আলতো করে মেহেরের কপালের নীল টিপটা সোজা করে দেয়। মেহেরের চোখের পলক পড়া যেন বন্ধ হয়ে যায়। নয়নের আঙ্গুলের স্পর্শে তার জমানো রাগটা নিমেষেই গলে পানি হয়ে যায়। তুমি না দিন দিন খুব অশুভ হয়ে যাচ্ছ। আমি আবার কি করলাম? কিচ্ছু করেনি, চুপচাপ বসো এখন। ঠিক তখনই ক্যাফের ওয়েটার মেনু কার্ড নিয়ে তাদের টেবিলের সামনে এসে দাঁড়ায়। স্যার, অর্ডারটা কি এখন দেবেন? হ্যাঁ ভাই। মেহের, কি খাবে তুমি বলো? জি ম্যাম, আর কিছু? না, আর কিছু লাগবে না। ভাইয়া, একটা স্পেশাল মশলা চা দিন, আর সাথে 2টা খালি কাপ দিবেন এক্সট্রা। ওয়েটার চলে গেলে নয়ন একটু অবাক হয়ে মেহেরের দিকে তাকায়। একটা চা কেন? তুমি খাবে না? খাবো তো, দুজনে মিলে 1 কাপ চা ভাগ করে খাবো, এতে ভালোবাসা বাড়ে, জানো না? হুম। ভালোবাসা বাড়ে নাকি আমার পকেটের টাকা বাঁচাচ্ছ তুমি? উফ নয়ন, তুমি না একদম আনরোমান্টিক, সব কথার লজিক খুঁজতে আসবে না বলে দিলাম। নয়ন হাসে। পকেটে হাত দিয়ে একটা ছোট খবরের কাগজে মোড়ানো প্যাকেট বের করে টেবিলের ওপর রাখে সে। এই নাও তোমার জন্য। কি এটা? বোমা টোমা আছে নাকি এতে? হুম। খুলেই দেখো না। মেহের কৌতূহলী হয়ে প্যাকেটটা খোলে। ভেতরে 2 গাছি নীল রঙের সাধারণ কাচের রেশমি চুড়ি। ওয়াও নয়ন, এগুলো তুমি কিনেছো? শাহবাগ সিগন্যালে জিমে বসেছিলাম, তখন একটা ছোট মেয়ে এসে খুব জোরাজোরি করছিল, তাই নিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে চুড়িগুলো, আমার শাড়ির সাথে একদম পারফেক্ট ম্যাচিং। পছন্দ হয়েছে তোমার? আমি তো ভাবলাম তুমিও তো বলবে এত সস্তা জিনিস কে পরে। আমি কি এতটাই বস্তা পচা চিন্তা ভাবনার মেয়ে নাকি? তুমি আমাকে একটা ঘাসের আংটি দিলেও সেটা আমার কাছে হীরের চেয়েও বেশি দামি মনে হবে। মেহের চুড়ি দুটো হাতে পড়ে নেয়, তারপর হাত নেড়ে নেড়ে রেনি ঝিনির শব্দ করে। শব্দটা শুনতে পাচ্ছ? পাচ্ছি। আর সারাদিন আমি এই চুড়ি পরে থাকবো, বাসায় গিয়েও খুলবো না। বাসায় আঙ্কেল দেখলে তো জেরা শুরু করবে। করুক জোর, আব্বুর জেরা শুনতে শুনতে আমার কান পচে গেছে। আবার কি নিয়ে কথা কাটাকাটি হলো আঙ্কেলের সাথে? ওই যে বিয়ের কথা, আজ সকালে ফুপি আসছিল বাসায়। ফুপি নাকি কার এক ছেলের ছবি নিয়ে আসছে। তারপর? আমি সোজা বলে দিয়েছি আমি এখন বিয়ে করব না, আমার মাস্টার শেষ হতে এখনো 1 বছর বাকি। আঙ্কেল কি মেনে নিলেন কথাটা? মানবে কেন, আব্বু তো রেগে আগুন, বলেছে আমায় নাকি বেশি লাই দেওয়া হয়ে গেছে। ওয়েটার এই সময় ধোয়া ওঠা চায়ের কেটলি আর 2টো খালি কাপ নিয়ে যায়। মেহের খুব যত্ন করে 2 কাপে চা ঢালে। মেহের, আঙ্কেল তো ভুল কিছু বলেনি। মেয়ের বয়স হচ্ছে, তিনি তো পাত্র দেখবেনি। তুমি কি পাগল হয়ে গেলে নয়ন? তুমি এসব কি বলছো? আমি বাস্তবতার কথা বলছি। আমি তো এখনো একটা টিউশনি সম্বল করে বেঁচে আছি। তো কি হয়েছে? আমি তো তোমাকে বলেছি আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু কতদিন? এই বেকারত্বের তো কোনো শেষ দেখছি না। মেহের চায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখে,
তার চঞ্চল মুখটা মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। নয়ন, তুমি কি আমাকে আর ভালোবাসো না? কি বলছো এসব? আমি তোমাকে ভালোবাসবো না কেন? তাহলে এরকম হতাশার কথা বলছো কেন? শোনো, আমার বাবা অনেক বড় লোক হতে পারে, কিন্তু আমি খুব অল্পে তুষ্ট একটা মেয়ে। আমি জানি সেটা। তুমি যখন চাকরি পাবা, আমরা একটা ছোট্ট বাসা ভাড়া করে নেব, ওই যে মিরপুরের দিকে। মিরপুরের ছাদওয়ালা বাসগুলোর ভাড়া অনেক বেশি মেহের। ছাদ লাগবে না আমাদের, একটা ছোট্ট বারান্দা থাকলেই হবে। আমি বারান্দায় একটা মানি প্ল্যান্টারের গাছ লাগাবো। মানি প্ল্যান্ট দিয়ে কি করবে? আমাদের তো মানিই থাকবে না। উফ, তুমি আবার শুরু করেছো। আমি কিন্তু সত্যি সত্যি রাগ করবো এবার। আচ্ছা আচ্ছা, রাগ করতে হবে না, তুমি তোমার কাজ লাগিও। আর শোনো, আমি কিন্তু প্রতিদিন রান্না করতে পারবো না, সপ্তাহে 3 দিন তোমার ডিউটি। আমি তো শুধু ডিম ভাজতে পারি। আমি তোমাকে সব শিখিয়ে দেব। ইউটিউব দেখে দেখে আমরা একসাথে রান্না করব। নয়ন মুগ্ধ হয়ে মেহেরের কথাগুলো শোনে। মেয়েটা কত সহজে একটা সুন্দর ভবিষ্যতের ছবি এঁকে ফেলে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। খাচ্ছি। চা খাওয়া শেষ হলে মেহের হঠাৎ নিজের ব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তুমি বসো। আচ্ছা যাও। মেহের ওয়াশরুমের দিকে যাওয়ার ভান করে সোজা ক্যাশ কাউন্টারে চলে যায়। ব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে সে খুব দ্রুত চায়ের বিলটা মিটিয়ে দেয়। নয়ন নিজের জায়গা থেকেই বিষয়টা খেয়াল করে। তার বুকের ভেতর অপরাধ বোধ আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ কাজ করে। একটু পর মেহের ফিরে এসে হাসি মুখে আবার সিটে বসে। কি দেখছিলা এত মনোযোগ দিয়ে? কিছু না। বিলটা তুমি কেন দিলে মেহের? কোন বিল? হো, চায়ের বিল। আরে আমার কাছে ভাঙতি ছিল, তাই দিয়ে দিলাম। আমার কাছে টাকা ছিল, আমার তো খারাপ লাগবে বিষয়টা। খারাপ লাগার কি আছে? আমি দিলে যা, তুমি দিলেও তা। আমরা কি আলাদা নাকি? তবুও। মেহের টেবিলের ওপর দিয়ে হাত বাড়িয়ে নয়নের হাতটা শক্ত করে চেপে ধরে। নয়ন, তুমি এসব ছোটোখাটো বিষয় নিয়ে একদম ভাববে না। আমি সারা জীবন এই বেকার ছেলের জন্য অপেক্ষা করব। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব মেহের? ঠিক এই রোমান্টিক মুহূর্তেই নয়নের তীক্ষ্ণ দৃষ্টি ক্যাফের কাছের দেওয়ালের বাইরের রাস্তায় গিয়ে পড়ে। রাস্তার ওপারে একটা কালো রঙের প্রাডো গাড়ি এসে থেমেছে। গাড়ির কাচ সামান্য নামানো। ভেতর থেকে দুজন লোক ক্যাফের দিকে তাকিয়ে আছে। সাধারণ মানুষ এটা খেয়াল না করলেও ডার্ক ওয়েবের কিংপিং ফ্যালকনের চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। নয়ন মুহূর্তেই লোক দুটোকে চিনে ফেলে। ড্রাইভিং সিটে বসে থাকা লোকটা মেহেরের বাবার পার্সোনাল স্পাই, আর পেছনের সিটে বসা লোকটা আরমান মালিকের ভাড়াটে গুন্ডা। নয়নের মাথা দ্রুত কাজ করতে শুরু করে। আরমান মালিকের লোকেরা যদি তাকে মেহেরের সাথে দেখে ফেলে, তবে মেহেরও তাদের টার্গেটে পরিণত হবে। কি দেখছো ওইদিকে? আমার কথা শুনছো না তুমি? হ্যাঁ শুনছি। তাহলে ওইদিকে কি দেখছো এমন করে? নয়ন হঠাৎ করে মেহেরের হাতটা একটু জোরে চেপে ধরে। তার চোখে এক অদ্ভুত চঞ্চলতা, কিন্তু মুখে মিষ্টি হাসি। মেহের একটা গেম খেলবে? গেম? এখানে বসে কি গেম খেলবো? বসে নাও, চলো আজ একটু দৌড়াই আমরা। দৌড়াবো মানে কি? তুমি কি পাগল হয়ে গেছো? অনেক দিন দৌড়াই না তো, তাই পাগুলো কেমন জ্যাম হয়ে আছে। চলো না প্লিজ। মেহের কিছু বোঝার আগেই নয়ন তাকে এক প্রকার টেনে তুলে ফেলে। টেবিলের ওপর 20 টাকার একটা নোট টিপস হিসেবে রেখে দেয় সে। আরে ছাড়ো, সবাই দেখছে তো। নয়ন, কি করছো এসব? দেখো, তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখো। নয়ন ক্যাফের মেইন গেট দিয়ে না বেরিয়ে খুব চতুরতার সাথে ক্যাফের ভেতরের কিচেনের দিকের সরু করিডোরটার দিকে হাঁটা দেয়। আরে এই দিক দিয়ে কোথায় যাচ্ছো? গেট তো ওই দিকে। এটা শর্টকাট, চুপচাপ আমার সাথে এসো। কিচেনের স্টাফরা অবাক হয়ে তাদের দিকে তাকালেও নয়ন একটু হাত নেড়ে ইশারা করে বোঝায় যে তারা এক্সিট করছে। কিচেনের পেছনের দরজা দিয়ে বেরোতে টিএসসির পেছনের সরু এবং অন্ধকার গলিটা পাওয়া যায়। গলি দিয়ে মেহেরকে নিয়ে প্রায় ছুটতে শুরু করে নয়ন। মেহেরের শাড়ির আঁচল উঠছে। তার মনে হচ্ছে এটা বুঝি নয়নের কোনো নতুন রোম্যান্টিক পাগলামি।
নয়ন, তুমি সত্যি একটা পাগল। এইভাবে কেউ দৌড়ায়? দৌড়াতে ভালো লাগছে না তোমার? খুব ভালো লাগছে। মনে হচ্ছে সিনেমার হিরো হিরোইনদের মতো আমরা পালিয়ে যাচ্ছি। মেহের খিলখিল করে হাসছে, কিন্তু নয়নের মুখটা শক্ত হয়ে আছে। সে বারবার ঘাড় ঘুরিয়ে দেখছে পেছনে কেউ আসছে কিনা। একটু জোরে পা চালাও মেহের, মেইন রাস্তায় গিয়ে একটা সিএনজি নিতে হবে। এত তাড়া কিসের তোমার? আমি তো আর সারাদিন তোমার সাথেই থাকবো। আমার একটা জরুরি কাজ মনে পড়েছে, তোমাকে আগে নিরাপদে রিক্সায় তুলে দিই। মেহেরের হাসিটা একটু ম্লান হয়ে যায়। সে দৌড়তে দৌড়তে হাঁপিয়ে উঠেছে। কি জরুরি কাজ? এই তো বললে আজ সারাদিন ফ্রি তুমি। বাবা একটু আগে টেক্সট করেছিল, বাবার নাকি শরীরটা খুব খারাপ। ও আল্লাহ, আঙ্কেলের কি হয়েছে? প্রেশারটা বেড়েছে মনে হয়, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। নয়ন খুব নিখুঁতভাবে একটা মিথ্যা কথা বলে মেহেরকে ম্যানেজ করে দেয়। পেছনের গলি পার হয়ে তারা ঢাকা মেডিকেলের দিকের মেইন রাস্তায় চলে আসে। রাস্তার মোড়েই একটা খালি রিক্সা দাঁড়িয়েছিল। নয়ন দ্রুত রিক্সাওয়ালাকে ডাকে। মামা, ধানমন্ডি 27 নম্বরে যাবা? জামু মামা, 80 টাকা লাগবো। ঠিক আছে চলো। মেহের, তুমি রিক্সায় ওঠো। তুমি যাবো না আমার সাথে? আমি অন্য বাস দিয়ে বাসে করে মিরপুর চলে যাব, তুমি সোজা বাসায় চলে যাও। আচ্ছা, তুমি বাসায় গিয়ে আঙ্কেলের খবরটা আমাকে সাথে সাথে জানাবে কিন্তু। জানাবো, তুমি সাবধানে যেও। মেহের রিক্সায় উঠে বসে। রিক্সা চলতে শুরু করলে সে পেছন ফিরে নয়নের দিকে তাকিয়ে হাত নাড়ে। নয়নও হাত নাড়ে। রিক্সাটা দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার পর নয়নের মুখের সেই হাসি আর মিষ্টি ভাবটা নিমেষেই উধাও হয়ে যায়। সে রাস্তার পাশে একটা পান সিগারেটের দোকানের আড়ালে দাঁড়ায় এবং পকেট থেকে তার সাধারণ ফোনটা বের করে। ফোনটা সাধারণ হলেও এর ভেতরে ফ্যালকলের সিক্রেট ভিপিএন ইনস্টল করা। সে দ্রুত একটা ডার্ক ওয়েব কমিউনিকেশন পোর্টে লগ ইন করে। আরমান মালিক, তুমি আমার ব্যক্তিগত জীবনে হাত দেওয়ার সাহস করেছো, এবার তোমার খেলা শেষ করার সময় চলে এসেছে। শাহবাগ থেকে বাসে উঠে বনানীর একটা অভিজাত কর্পোরেট ভবনের সামনে এসে নামলো নয়ন। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4:10 বাস থেকে নেমে প্যান্টের পকেটে থাকা পুরনো রুমাল দিয়ে মুখের ঘামটা মুছে নিল সে। নিজের পুরনো ক্ষয়ে যাওয়া কালো জুতো জোড়ার দিকে একবার তাকালো। জুতোর ডান দিকের সোলটা একটু হা হয়ে আছে। ভবনের 4 তলায় এক্সপ্রেস গ্লোবাল নামের কোম্পানির রিসেপশনে গিয়ে দাঁড়ালো নয়ন। এক্সকিউজ মি, আমার বিকাল 4টায় একটা ইন্টারভিউ ছিল। আপনার নাম? নয়ন আহমেদ। আপনি ওইদিকে সোফায় একটু বসুন, এমডি স্যার ফ্রি হলে আপনাকে ডাকবেন। প্রায় 40 মিনিট বসে থাকার পর ভেতর থেকে ডাক পড়ল নয়নের। কাচের দরজা ঠেলে এমডির বিশাল এবং ঠান্ডা রুমটিতে প্রবেশ করলো সে। এমডি তারিক মাহমুদ একজন দাম্ভিক প্রকৃতির মানুষ। তিনি ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই নয়নকে বসতে ইশারা করলেন। নয়ন আহমেদ, ঢাকা ভার্সিটি থেকে পাশ করেছেন। রেজাল্ট তো ভালোই দেখছি। জি স্যার। কিন্তু শুধু রেজাল্ট দিয়ে তো আর কর্পোরেট দুনিয়া চলে না ভাই। আপনার তো কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই। স্যার, আমি ভার্সিটিতে বেশ কয়েকটা নেটওয়ার্কিং প্রজেক্টে লিড দিয়েছি। তাছাড়া আইটি সিকিউরিটি নিয়ে আমার কিছু কাজ আছে। প্রজেক্ট আর রিয়েল লাইফ এক কাজ না। যাই হোক, আমাদের এই পোস্টে অলরেডি ওপর মহলে একটা রেফারেন্স আছে। স্যার, আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল বলেই। ডাকা হয়েছিল ফর্মালিটি মেনটেন করার জন্য, তবে আপনি চাইলে একটা ব্যবস্থা হতে পারে। কি অবস্থা স্যার? আমাদের কোম্পানির ওয়েলফেয়ার ফান্ডে যদি 3 লাখ টাকা ডোনেশন দিতে পারেন তবে চাকরিটা কনফার্ম করা যায়। কথাটা শুনে নয়নের বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। যেখানে বসের ভাড়া দেওয়ার টাকা নেই সেখানে 3 লাখ টাকা। স্যার, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার পক্ষে এত টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব না। আমি আমার যোগ্যতায় চাকরিটা চেয়েছিলাম। যোগ্যতা? এই এক সমস্যা আপনাদের মতো বস্তিতে থাকা মধ্যবিত্তদের পকেটে টাকা নেই, কিন্তু বড় বড় কথা ঠিকই শিখেছেন। স্যার, আপনি আমাকে অপমান করছেন। অপমান তো এখনও শুরুই করিনি। আপনার জুতোর তলা তো খুলে যাচ্ছে। এখানে এসেছেন ম্যান্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে। ইউ মে লিভ নাও। নয়ন আর একটা কথাও বলল না। তার 2 হাত রাগে কাঁপছে, কিন্তু সে শান্তভাবে সিভিটা টেবিল থেকে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো।
কর্পোরেট অফিসের এসি রুম থেকে বের হয়ে রাস্তার কড়া রোদে দাঁড়াতেই নয়নের পৃথিবীটা কেমন যেন শূন্য মনে হলো। বনানীর রাস্তায় তখন বিকেলের ব্যস্ততা। ফুটপাত দিয়ে মাথা নিচু করে হাঁটতে থাকে নয়ন। চারপাশে নিয়ন আলো আর বড় বড় গাড়ির ভিড়ে নিজেকে বড্ড একা আর অসহায় মনে হয় তার। হঠাৎ প্যান্টের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে মেহেরের নাম। নয়ন একটু গলাটা পরিষ্কার করে ফোনটা রিসিভ করে। হ্যালো। নয়ন, আঙ্কেল কেমন আছে এখন? প্রেশার কি কমেছে? হ্যাঁ, বাবা এখন একটু ভালো আছেন, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। যাক, শুনে জানটা শান্তি হলো। আমি তো টেনশনে মরেই যাচ্ছিলাম। টেনশনে কিছু নেই, তুমি বাসায় ঠিকমতো পৌঁছেছিলে? সেই কখন? কিন্তু তুমি কেমন আছো? গলাটা এমন বসা বসা লাগছে কেন? কিছু না, রাস্তায় তো তাই একটু টায়ার্ড লাগছে। তোমার ইন্টারভিউর কি খবর? আজকে বিকেলে 4টায় হওয়ার কথা ছিল না? নয়ন মুহূর্তের জন্য থমকে যায়। তারেক মাহমুদের অপমানজনক কথাগুলো তখনও তার কানে বাজছে, কিন্তু সে মেহেরকে এসব কিছুই বুঝতে দেয় না। হ্যাঁ, ইন্টারভিউতে দিলাম। কি বললো তারা? চাকরিটা কি হবে মনে হচ্ছে? এখনো কিছু কনফার্ম করেনি, বললো সিলেকশন হলে পরে ফোনে জানাবে। নয়ন, তুমি মন খারাপ করো না। যদি এই চাকরিটা নাও হয়, আরও অনেক ভালো অপশন আছে তোমার জন্য। আচ্ছা মেহের, আমি এখন বাসে উঠবো, পরে কথা বলি। ঠিক আছে, পাশে গিয়ে রেস্ট নাও। আর হ্যাঁ, চুড়িগুলো কিন্তু আমার হাতেই আছে এখনো। খুব যত্নে রেখো, সাবধানে দেখো। ফোনটা কেটে পকেটে রাখলো নয়ন। তার বুকের ভেতরে এক অজানা কষ্ট দলা পাকিয়ে উঠছে। লোকাল বাসের ভিড় ঠেলে বনানী থেকে মিরপুরের বাসায় পৌঁছতে পৌঁছতে রাত 8টা বেজে গেল। ক্লান্ত শরীরে ড্রয়িং রুমে পা রাখতেই নয়ন দেখল ছোট ভাই অয়ন সোফায় শুয়ে দামি একটা স্মার্টফোনে গেম খেলছে। ভাইয়া তুই আস, তোর সাথে কথা ছিল। কি কথা? আমি তো মাত্রই এলাম, একটু হাত মুখ ধুতে দে। আরে 1 মিনিট শোন না, আগামী সপ্তাহে আমাদের ফ্রেন্ড সার্কেল সাজেক যাচ্ছে, আমাকেও যেতে হবে। সাজেক? কত টাকা লাগবে? ট্যুরের জন্য 5,000, আর ভাই আমার একটা DSLR ক্যামেরা লাগবে, ট্যুরে তো ছবি তুলতে হবে। নয়ন অবাক হয়ে অয়নের দিকে তাকায়। ছেলেটা কি বুঝে শুনে কথা বলছে নাকি স্বপ্নের ঘোরে আছে? DSLR ক্যামেরা? তুই জানিস ওটার দাম কত? সেকেন্ড হ্যান্ড নিলেও 30,000 টাকার মতো পড়বে, তুই আমাকে 35,000 টাকা ম্যানেজ করে দে। অয়ন, তুই কি পাগল হয়েছিস? বাসায় 3 মাসের ভাড়া বাকি, আর তুই এখন ট্যুরে যাওয়ার জন্য 35,000 টাকা চাইছিস? তাতে আমার কি, আমার বন্ধুরা সবাই যাচ্ছে, ওদের দামি ফোন আছে, ক্যামেরা আছে, আমার কিচ্ছু নাই। একটু বোঝার চেষ্টা কর ভাই, বাবার পেনশনের টাকাটা এখনো আটকে আছে, আমারও চাকরিটা এখনো হয়নি। তোর তো কোনোদিন চাকরি হবেও না, সারাদিন ওই বস্তা সিভি নিয়ে ঘুরে বেড়া, আমি জানি না আমার টাকা লাগবে। অয়ন রাগে গজগজ করতে করতে নিজের রুমে গিয়ে সজোরে দরজা আটকে দিল। নয়ন সোফায় বসে দুহাতে মাথা চেপে ধরে। ঠিক তখনই রান্নাঘর থেকে চুপি চুপি বেরিয়ে এলেন তার মা সালমা বেগম। নয়ন, একটু এদিকে আয় তো বাবা। কি হয়েছে মা? নয়ন মায়ের কাছে গিয়ে দাঁড়াতেই সালমা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। ঋতু সন্ধ্যে থেকে ঘরে ঢুকে কাঁদছে, কাল নাকি ওর কলেজের ফি দেওয়ার লাস্ট ডেট। কত টাকা লাগবে মা? 4,000 টাকা। কাল না দিলে নাকি ওর ফর্ম ফিল আপ করতে দেবে না। তোর বাবার কাছে তো একটা টাকাও নেই। নয়ন প্যান্টের পকেটে হাত দেয়, সেখানে মাত্র 40টা টাকা পড়ে আছে। তুমি ঋতুকে কাঁদতে বারণ করো মা, আমি কাল সকালের মধ্যে টাকাটা দিয়ে আসবো। কিভাবে দিবি তুই? তোর কাছেও তো টাকা নেই। আমার একটা টিউশনের টাকা পাওয়ার কথা আছে মা, আমি ম্যানেজ করে নেব, তুমি চিন্তা করো না। মাকে সান্ত্বনা দিয়ে নয়ন নিজের ঘরে চলে আসে। দরজা বন্ধ করে সে খাটের ওপর বসে পড়ে। বাঁ হাতের কবজিতে থাকা পুরনো ঘিয়ে রঙের ঘড়িটার দিকে তাকায় সে। এটা তার খুব শখের ঘড়ি, অনেক দিন ধরে যত্ন করে পরে আসছে। নয়ন জানে কাল এই ঘড়িটা বিক্রি করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। বড় ছেলের তো শখ বলে কিছু থাকতে নেই, তার থাকে শুধু দায়িত্ব। দেখতে দেখতে রাত গভীর হয়। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা। বাইরের পুরো পৃথিবী যখন ঘুমে আচ্ছন্ন, নয়নের ঘরের অন্ধকার ভেদ করে ল্যাপটপের নীল আলো জ্বলে ওঠে। দিনের বেলার সেই অসহায় বেকার যুবকটি এখন আর নেই,
কিবোর্ডের ওপর তার আঙ্গুলগুলো এখন এক বিধ্বংসী ঝড়ের মতো চলছে। নয়ন তার ডার্ক ওয়েব প্যানেল ফ্যালকনে লগ ইন করে। তারপর বেশ কয়েকটা প্রক্সি আইপি ব্যবহার করে সোজা সেই এপেক্স গ্লোবাল কোম্পানির মেইন সার্ভারে ঢুকে পড়ে। কোম্পানির ফায়ারওয়েল ফ্যালকনের কাছে কাচের দেওয়ালের মতো ভেঙে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এমডি তারিক মাহমুদের সব গোপন ফাইল নয়নের স্ক্রিনে চলে আসে। তারিক মাহমুদ গত 3 বছরে ওয়েলফেয়ার ফান্ডের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এবং বিদেশে পাচার করেছে। সব ব্যাংক স্টেটমেন্ট আর প্রমাণ নয়নের হাতে। নয়ন একটা বেনামি এনক্রিপ্টেড মেইল থেকে অ্যান্টি করাপশন ব্যুরো এবং কোম্পানির বোর্ডের কাছে সব প্রমাণ সেন্ড করে দেয়। গরিবের জুতুর তলা নিয়ে হাসাহাসি করছিলেন তো তারিক সাহেব? কাল সকালে যখন দুদক আপনার হাতে হাত করা পড়াবে তখন বুঝবেন যোগ্যতা কার কতটুকু। মেইলটা সেন্ড হওয়ার পর নয়ন তার নিজের অফশোর সুইস ব্যাংক অ্যাকাউন্টের পোর্টালটা ওপেন করে। স্ক্রিনে বড় বড় করে ব্যালেন্স দেখাচ্ছে $150 মিলিয়ন, প্রায় 1200 কোটি টাকা। নয়ন একদৃষ্টিতে সেই স্ক্রিনটার দিকে তাকিয়ে থাকে। তার ব্যাংক অ্যাকাউন্টে 1000 কোটি টাকা পড়ে আছে, অথচ সে তার ছোট ভাইয়ের একটা সামান্য আবদার মেটাতে পারছে না, বোনের পড়ার ফি দিতে পারছে না। সে যদি $1 এই সিস্টেম থেকে বাংলাদেশের কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে, তবে আরমান মালিকের হ্যাকাররা মুহূর্তের মধ্যে তার লোকেশন ট্রেস করে ফেলবে। আরমান মালিক জানতে পারবে যে রুহুল আমিনের বড় ছেলে নয়নই হলো ডার্ক ওয়েবের সেই ফ্যালকন। তখন তারা নয়নের পুরো পরিবারকে শেষ করে দেবে। নয়ন ল্যাপটপটা বন্ধ করে দেয়। চোখের সামনে থেকে 1000 কোটি টাকার ব্যালেন্সটা অন্ধকারে মিলিয়ে যায়। সে টেবিলের ওপর থেকে তার সেই শখের হাতঘড়িটা হাতে তুলে নেয়। কাল সকালে এটাই তাকে বিক্রি করতে হবে। 1000 কোটি টাকার মালিক হয়েও পরিবারের নিরাপত্তার জন্য নিজের শখের ঘড়িটা বিক্রি করার কথা ভেবে নয়নের চোখে ঘুম চলে আসে। ঘড়ির কাঁটায় তখন রাত 1:15। চারিদিকে শুনশান নীরব। মিরপুরের এই ঘিঞ্জি এলাকায় রাতের বেলা কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। নয়ন নিজের ঘরের গুমোট গরমে ঘুম ভেঙে যায়। সে টিকতে না পেরে ছাদে এসে দাঁড়িয়েছে। আকাশের দিকে তাকিয়ে সে তার বেকার জীবনের হিসেব মেলানোর চেষ্টা করছে। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে মেহেরের নাম দেখে নয়ন একটু অবাক হয়। এত রাতে তো মেহেরের কল করার কথা নয়। সে দ্রুত কলটা রিসিভ করে। হ্যালো মেহের, এত রাতে কল করছো যে? ওপাশ থেকে কোনো কথা ভেসে আসে না, শুধু ডুকরে কেঁদে ওঠার একটা ভারী শব্দ শোনা যায়। কি হয়েছে মেহের, তুমি কাঁদছো কেন? নয়ন, আমাকে বাঁচাও তুমি। মেহেরের গলাটা ভেঙে আসছে কান্নায়। নয়নের বুকের ভেতরটা ধক করে ওঠে। আর কি হয়েছে সেটা তো খুলে বলবে। আঙ্কেল কি বকা দিয়েছে? বাবা আমার সব শেষ করে দিয়েছে নয়ন, আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কথাটা শোনার পর নয়নের মনে হলো কেউ যেন তার মাথার উপর হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেছে। সে কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারলো না। বিয়ে ঠিক করে ফেলেছে মানে? তুমি আঙ্কেলকে বোঝাওনি? আমি আব্বুর পায়ে ধরে কেঁদেছি নয়ন, কিন্তু আব্বু কারো কোনো কথা শুনবে না। আগামী শুক্রবার আমার এঙ্গেজমেন্ট। এত তাড়াতাড়ি? কিন্তু পাত্রকে কোথায় থাকে? আমি কিচ্ছু জানি না। ফুপি কাল সন্ধ্যায় এসে সব পাকা কথা বলে গেছে। ছেলে নাকি কোনো এক বড় কোম্পানির ডিরেক্টর, জাহিদ নাম। তুমি শান্ত হও মেহের, কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না। শান্ত কিভাবে হব আমি? হ্যাঁ, তুমি কালকে আমাকে নিয়ে দূরে কোথাও চলো। দূরে মানে? কোথায় যাবো আমরা? যেখানে দু চোখ যায় চলো, আমরা পালিয়ে বিয়ে করি। আমি রাস্তায় থাকতে রাজি আছি, কিন্তু তোমাকে ছেড়ে আমি বাঁচবো না নয়ন। মেহেরের এই পাগলামি মেশানো কথাগুলো নয়নের বুকে তীরের মতো বিদ্ধে থাকে। সে ছাদের রেলিংটা শক্ত করে চেপে ধরে। মেহের, তুমি তো জানো আমার অবস্থা। আমি আজ তোমাকে নিয়ে গেলে কাল আমরা খাবো কি? আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি যদি কাল আমাকে নিয়ে না চাও তবে আমি ছাদ থেকে লাফ দিব। পাগলামি করো না মেহের, আমার একটু ভাবতে দাও, আমাকে একটু ভাবতে দাও। নয়ন ফোনটা স্পিকারে দিয়ে পকেট থেকে তার সিক্রেট স্মার্টফোনটা বের করে। মেহের যে জাহিদ নামের ছেলেটার কথা বলল
তার সম্পর্কে জানা দরকার। নয়ন দ্রুত ডার্ক ওয়েবের পোর্টালে ঢুকে গ্লোবাল ডেটাবেসে জাহিদ নামটা এবং মেহেরের বাবার কানেকশন সার্চ করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জাহিদের পুরো প্রোফাইল নয়নের স্ক্রিনে ভেসে ওঠে। প্রোফাইলটা দেখেই নয়নের চোখ কপালে উঠে যায়। জাহিদ হাসান সিলিকন ভ্যালির নোভাটেক সলিউশনসের বাংলাদেশ ব্রাঞ্চের কান্ট্রি ডিরেক্টর, আর এই নোভাটেক সলিউশনের মূল মালিক হলো স্বয়ং নয়ন। জাহিদ আসলে তার বেনামি আইটি কোম্পানির একজন সাধারণ কর্মচারী মাত্র। নয়নের ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে ওঠে। সে চাইলেই এই বিয়েটা 1 সেকেন্ডে ভেঙে দিতে পারে। সে চাইলেই তার আসল পরিচয় দিয়ে মেহেরকে রানীর মতো নিজের কাছে নিয়ে আসতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তে নয়নের সিক্রেট সার্ভার থেকে একটা লাল রঙের অ্যালার্ট বেজে ওঠে। স্ক্রিনে ভেসে উঠেছে আরমান মালিকের ভাড়াটে গুপ্ত ঘাতক দল মিরপুরের দিকে রওনা হয়েছে। ফ্যালকনের আইপি অ্যাড্রেস সামান্যতম ট্রেস করতে পারলেই তারা পুরো এলাকা জ্বালিয়ে দেবে। নয়ন বুঝতে পারে সে যদি আজ মেহেরকে নিজের কাছে রাখে বা পালিয়ে যায়, তবে মেহেরও এই মাফিয়াদের প্রাইম টার্গেটে পরিণত হবে। আরমান মালিক কাউকে ছাড়ে না। হ্যালো নয়ন, তুমি কি আছো লাইনে? কথা বলছো না কেন? নয়নের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে বেকার বলে নয়, বরং কোটিপতি হয়েও নিজের ভালোবাসার মানুষটিকে সুরক্ষিত রাখার জন্যে এক নির্মম সিদ্ধান্ত গ্রহণ করে। মেহের, আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না। কি বলছো এসব? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি, কিন্তু ভালোবাসার চেয়ে আমার পরিবারের দায়িত্ব অনেক বড়। আমার বাবা মা ভাই বোনকে পথে বসিয়ে আমি তোমার হাত ধরতে পারবো না। তুমি আমাকে এভাবে পর করে দিতে পারলে নয়ন? তুমি ওই জাহিদ নামের ছেলেটিকে বিয়ে করো মেহের। তোমার আব্বু তোমার জন্য ভালো সিদ্ধান্ত নিয়েছেন। ওপাশ থেকে মেহেরের গগনবিদারী কান্নার শব্দ ভেসে আসে। নয়ন আর কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। রাতের আকাশটা যেন মেহেরের কান্নায় ভারী হয়ে ওঠে। নয়ন ছাদের রেলিংয়ে মাথা ঠেকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। সবার চোখে সে শুধুই এক ব্যর্থ অবহেলিত বড় ছেলে। রাতের সেই দমবন্ধ করা প্রহর কেটে গিয়ে একসময় ভোরের আলো ফোটে। সকালে উঠেই নয়ন সোজা মিরপুর 10 নম্বরের একটা পুরনো ঘড়ির দোকানে যায়। নিজের শখের হাত ঘড়িটা 1500 টাকায় বিক্রি করে দেয় সে। ঘড়ি বিক্রির টাকাটা এনে মায়ের হাতে দিয়ে বোন ঋতুর কলেজের ফি জমা দেওয়ার ব্যবস্থা করে। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেও নয়ন টিউশনির অ্যাডভান্স বলে এড়িয়ে যায়। এরপর নয়ন মেহেরকে টেক্সট করে দুপুরে ধানমন্ডির একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। মেহেরের সাথে সামনাসামনি সবকিছুর ফয়সালা আজই করতে হবে। দুপুর 2টা ধানমন্ডির 27 নম্বরের একটা ছিমছাম রেস্টুরেন্টের কর্নার টেবিলে মুখোমুখি বসে আছে নয়ন আর মেহের। মেহেরের চোখ দুটো কান্নায় ফুলে একদম লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। কাল রাতে সেই চঞ্চল মেয়েটার আজ কোনো অস্তিত্ব নেই। কাল রাতে তুমি ওভাবে ফোনটা কেটে দিলা কেন? কি বলবো আর, তুমি তো কোনো লজিকই বুঝতে চাইছিলে না। লজিক? ভালোবাসার আবার কিসের লজিক নয়? তুমি শুধু একবার বলো যে তুমি আমাকে চাও, আমি সব ছেড়ে চলে আসবো। মেহের টেবিলের ওপর দিয়ে হাত বাড়িয়ে নয়নের হাতটা শক্ত করে ধরে। নয়ন খুব সন্তর্পণে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। সব ছেড়ে তুমি আসবে, কিন্তু আমরা থাকবো কোথায়? আমার তো নিজেরই থাকার জায়গা নেই। আমি একটা চাকরি খুঁজবো, তুমি টিউশনি করাবা, আমরা দুজনে মিলে একটা ছোট্ট ঘর ভাড়া করে থাকবো। এটা সিনেমা বা নাটক নয় মেহের, এটা রিয়েল লাইফ। দুজন মিলে চাকরি করে সংসার চালানো এত সহজ না। কেন সহজ না? আমাদের ভালোবাসা থাকলে সব সহজ হয়ে যাবে। ভালোবাসা দিয়ে পেট ভরে না মেহের। দিন শেষে যখন বাড়িওয়ালার অপমান শুনতে হয়, তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়। মেহের অবাক হয়ে নয়নের চোখের দিকে তাকায়। ছেলেটা এত নিষ্ঠুর কিভাবে হতে পারছে? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নয়ন? আমি কোনো কষ্টতে ভয় পাই না। তুমি পাও না কারণ তুমি কখনো অভাব দেখোনি, কিন্তু আমি জন্ম থেকে অভাব দেখে আসছি। আমি তোমার সব অভাব মেনে নিতে রাজি আছি। কিন্তু আমি তো পারবো না। আমি আমার পরিবারের বড় ছেলে। আমি যদি আজ তোমাকে নিয়ে আলাদা হয়ে যাই, আমার বাবার কি হবে? আমার ছোট বোনটার পড়াশোনা তো বন্ধ হয়ে যাবে। আমি তো বলিনি তোমার পরিবারকে ছেড়ে দিতে। আমরা সবাই একসাথে থাকবো। কিভাবে? আমি তোমাকে দুবেলা ঠিকমতো খাওয়াতে পারবো না।
আর পুরো পরিবারের দায়িত্ব নিব কিভাবে? মেহেরের চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সে টিস্যু দিয়ে চোখ মোছারও চেষ্টা করে না। তাহলে তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে কেন? কেন বলেছিলে সারা জীবন আমার হাত ধরে রাখবা? ভুল করছিলাম। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেদের আসলে কোনো স্বপ্ন দেখতে নেই, তাদের থাকে শুধু দায়িত্ব। তুমি আমাকে এভাবে ধরে সরিয়ে দিও না নয়ন, আমি মরেই যাব। কেউ কারোর জন্য মরে যায় না মেহের। কয়েকদিন একটু কষ্ট হবে, তারপর ঠিকই ওই জাহিদের সাথে মানিয়ে নিতে পারবে। তুমি নিজের মুখে আমাকে অন্য কারো বউ হতে বলছো? হ্যাঁ বলছি, কারণ এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার পরিবারের ধ্বংসের উপর দাঁড়িয়ে আমি আমার ভালোবাসার সংসার তৈরি করতে পারবো না। নয়নের গলাটা কঠোর শোনায়, কিন্তু মেহের জানে না এই কঠোরতার আড়ালে নয়নের বুকের ভেতরটা কিভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে। তুমি সত্যি একটা পাষাণ নয়ন, তোমার বুকে কোনো মায়া দয়া নেই। হয়তো নেই। তুমি ভালো থেকো মেহের, তোমার নতুন জীবনের জন্য শুভকামনা। নয়ন আর এক মুহূর্ত সেখানে বসে না। সে জানে আর কিছুক্ষণ বসলেই তার চোখের পানি বাদ মানবে না। রেস্টুরেন্টের বিলটা মিটিয়ে দিয়ে নয়ন দ্রুত রাস্তায় বেরিয়ে আসে। মেহের তখনও টেবিলে মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। রাস্তায় বেরিয়ে ধানমন্ডির ফুটপাত ধরে হাঁটতে থাকে নয়ন। সে তার নিজের হাতে নিজের ভালোবাসাকে খুন করে এসেছে, শুধু তার পরিবারকে এবং মেহেরকে নিরাপদ রাখবে বলে। প্যান্টের পকেটে থাকা সিক্রেট ফোনটা আবার ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে একটা মেসেজ, টার্গেট লকড, আরমান মালিকের লোক তোমার বাড়ির দিকে এগোচ্ছে। চোখের পানিটা সজোরে মুছে ফেলে নয়ন। তার চোখের সেই বিষাদ এবার আগুনের মতো জ্বলে ওঠে। সে একা এই ভয়ঙ্কর যুদ্ধে নামার জন্য প্রস্তুত। পরের দিন সকালের রোদ একটু একটু করে চড়তে শুরু করেছে। মিরপুরের রূপনগর আবাসিক এলাকার রাস্তার ধারের দোকানগুলোতে প্রতিদিনের মতো ভিড়। নয়ন একটা পুরনো প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে মহল্লার মোড়ে মমিন মিয়ার মুদি দোকানের সামনে এসে দাঁড়ালো। পকেটে টিউশনির সামান্য কিছু টাকা, যা দিয়ে অন্তত দুদিনের বাজার করতে হবে। মমিন ভাই, আমাকে 2 কেজি মিনিকেট চাল আর আধা কেজি মসুর ডাল দিন তো। দিতাছি নয়ন ভাই, কিন্তু আগের যে 2500 টাকা বাকি বইরা আছে ওইটার কি খবর? আগের টাকাটা আমি সামনের মাসের প্রথম সপ্তাহে দিয়ে দেব মমিন ভাই। এখন একটু সমস্যা আছে। আপনাদের তো সারা বছরই সমস্যা যায় ভাই। আমি ছোট দোকানে, এত বাকি দিলে ব্যবসা টিকামু কেমনে? মমিন মিয়ার কথায় নয়নের আত্মসম্মানে একটু আঘাত লাগে, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। ঠিক তখনই পাশ থেকে মহল্লার বয়স্ক মুরব্বী জলিল সাহেব কথা বলে ওঠেন। আরে মাস্টার সাহেবের ছেলে না? তা বাবা, পড়াশোনা তো অনেক করলা, চাকরি বাকরি কিছু জুটলো? হ্যাঁ, চেষ্টা করছি চাচা, এখনো কোথাও হয়নি। চেষ্টা করলে তো হবে না বাবা। আজকালকার যুগে শুধু সার্টিফিকেট দিয়া কি হয়? মামা চাচা লাগে, নাইলে পকেটের টাকা লাগে। আবার ওই তুমি বরং কোনো দোকানে না ওই সেলসম্যানের কাজ নাও। হ্যাঁ, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ চাচা, আমি আমার মতোই দেখছি। এই নেন ভাই আপনার চাল আর ডাল। ডিম কি দিমু খালি? না, ডিম লাগবে না, এই নিন আজকের বাজার খরচ। নয়ন টাকাটা মিটিয়ে দিয়ে ব্যাগটা হাতে নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। বেকারত্ব জিনিসটা যে মানুষকে কতটা অসহায় আর ছোট করে দেয় সেটা সে পদে পদে অনুভব করছে। বাজার নিয়ে বাসায় ফেরার পর বেলা গড়িয়ে দুপুর হলো। গোসল করে জোহরের নামাজটা পড়ে নিল নয়ন। খাওয়ার টেবিলে শুধু ডাল আর আলু ভর্তা। নয়নের বাবা রুহুল আমিন চুপচাপ ভাত খাচ্ছিলেন। নয়ন এসে বাবার পাশের চেয়ারটাই বসলো। আজকে সকালে জলিল সাহেবের সাথে তোর কি কথা হলো রে নয়ন? তেমন কিছু না বাবা, উনি আমার চাকরির কথা জিজ্ঞেস করেছিলেন। উনি শুধু জিজ্ঞেস করেননি, উনি আমাকেও সকালে রাস্তায় শুনিয়েছেন। বলেছেন আমি নাকি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি। নয়ন ভাতের লোকমাটা মুখে তুলতে গিয়েও থামিয়ে দিল। বাবার গলাটা খুব ভারী শোনাচ্ছে। মানুষের কথা তুমি কেন কান দিচ্ছ বাবা? মানুষ তো অনেক কথাই বলবে। মানুষের কথা গায়ে না মেখে তো উপায় নেই বাপ, সমাজের ভেতরেই তো থাকি। তুই তো জানিস না একটা বয়সের পর ছেলের বেকারত্ব বাবার কাছে কতটা অপমানের। আহ, খাওয়ার সময় তুমি আবার শুরু করলে? ছেলেটা মাত্রই খেতে বসলো।
আমি তোর ভালোর জন্যই বলছি সালমা। ও বড় ছেলে, ওর ওপরই তো আমাদের সব আশা ভরসা, কিন্তু দিন তো পার হয়ে যাচ্ছে। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু আর কটা দিন ধৈর্য ধরো। আমার তো ধৈর্য ধরতে কোনো সমস্যা নেই বাপ, কিন্তু পাওনাদাররা তো আর ধৈর্য ধরবে না। নয়ন আর কিছু বলতে পারলো না। সে চুপচাপ মাথা নিচু করে ভাত খেতে লাগলো। তার বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। খাওয়া শেষ করে নয়ন নিজের ঘরে এসে দরজা আটকে দিল। বিকেল 4টে বাজে, আর 1 ঘন্টা পর মেহেরের সাথে তার দেখা করার কথা। সে তার ল্যাপটপটা ওপেন করে ডার্ক ওয়েবের প্যানেলে ঢুকলো। আরমান মালিকের পাঠানো গুপ্ত ঘাতকদের লোকেশন ট্র্যাক করলো সে। স্ক্রিনের লাল ডটটা দেখাচ্ছে যে ঘাতকরা ধানমন্ডির দিকে মুভ করছে। নয়ন বুঝতে পারলো ওরা জেনে গেছে বিকেল 5টায় সে ধানমন্ডির ওই রেস্টুরেন্টেই থাকবে। নয়ন একটা দীর্ঘশ্বাস ফেললো। আজ তাকে এমন কিছু করতে হবে যা সে স্বপ্নেও কখনো ভাবতে পারেনি। মেহেরকে চিরতরে নিজের জীবন থেকে সরিয়ে দিতে হবে, যাতে মেয়েটা বেঁচে থাকে। বিকাল 5টা বাজতে 10 মিনিট বাকি। ধানমন্ডির 27 নম্বরের সেই নামি দামি রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো নয়ন। বাইরে কড়া রোদ থাকলেও রেস্টুরেন্টের ভেতরটা বেশ ছিমছাম আর গুমোট। কাচের দরজা দিয়ে ভেতরে ঢুকতেই নয়ন দেখলো কর্নারের একটা টেবিলে মেহের বসে আছে। মেহেরের পরনে সাধারণ একটা সালোয়ার কামিজ, চোখে মুখে রাজ্যের ক্লান্তি আর অস্থিরতা। নয়ন ধীর পায়ে এগিয়ে গিয়ে মেহেরের সামনের চেয়ারটায় বসলো। অনেকক্ষণ ধরে বসে আছো? তুমি কালকের পর থেকে আমার ফোন ধরছো না কেন নয়? মেহেরের গলার স্বর কাঁপছে। নয়ন নিজের ভেতরের সব আবেগ পাথর করে ফেলে। সে ওয়েটারের দিকে ইশারা করে 2টো ব্ল্যাক কফির অর্ডার দেয়। ফোন ধরার মতো মানসিক অবস্থায় ছিলাম না মেহের। তাছাড়া কথা তো কালকে শেষ হয়ে গেছে। কিসের কথা শেষ হয়ে গেছে? তুমি বললেই সব শেষ হয়ে যাবে নাকি? তাহলে আর কি বাকি আছে? তুমি কাল কেঁদেছো, আমি বুঝিয়েছি, এরপর তো আর কিছু বলার নেই। আমি আজকে তোমাকে বোঝাতে আসিনি নয়ন। আমি সব গোছগাছ করে নিয়ে এসেছি। আমার ব্যাগে আমার সব সার্টিফিকেট আর কিছু গহনা আছে। মেহের তার কাঁধের ভারী ব্যাগটা টেবিলের ওপর রাখে। নয়ন অবাক হওয়ার ভান করে মেহেরের দিকে তাকায়। এসবের মানে কি মেহের? মানে খুব পরিষ্কার, আমরা আজই কাজী অফিসে যাব। আমি বাসা থেকে চিরদিনের জন্য চলে এসেছি। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো তুমি কি করছো? আমি খুব ভালো করে জানি আমি কি করছি। আমি ওই জাহিদ নামের লোকটাকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। নয়ন টেবিলের ওপর রাখা মেহেরের ব্যাগটার দিকে তাকায়। তারপর অত্যন্ত ঠান্ডা এবং লজিক্যাল গলায় কথা বলতে শুরু করে। মেহের, ব্যাগটা নিয়ে সোজা বাসায় ফিরে যাও। কেউ জানার আগেই নিজের রুমে গিয়ে চুপচাপ বসে থাকো। আমি যাব না। আমি তোমার হাত ধরে রাস্তায় নামতে প্রস্তুত আছি। কিন্তু আমি তোমার হাত ধরতে প্রস্তুত নই মেহের। কথাটা শোনার পর মেহের যেন আকাশ থেকে পড়ে। সে অবিশ্বাসের দৃষ্টিতে নয়নের চোখের দিকে তাকায়। কি বললে তুমি? তুমি আমাকে চাও না? না, চাই না, কারণ তুমি একটা ইমোশনাল বোকা মেয়ে। তুমি ভাবছো এই 2 ভরি গয়না বেচে আমরা সারা জীবন বসে বসে খাবো? আমি তো বলিনি বসে খাবো। আমরা দুজনে মিলে সংগ্রাম করব। আমার জীবনে অলরেডি অনেক সংগ্রাম আছে মেহের। আমার বাবার 3 মাসের বাসা ভাড়া বাকি। আমার ছোট বোন টাকার অভাবে কলেজে যেতে পারছে না। আমি তো সেই কষ্টের ভাগ নিতেই এসেছি। তুমি কষ্টের ভাগ নিতে আসোনি, তুমি আমার গাড়ি নতুন একটা বোঝা হয়ে এসেছো। বোঝা শব্দটা মেহেরের বুকে ছুরির মতো বিঁধল। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। আমি তোমার কাছে বোঝা হয়ে গেলাম নয়ন। সেই দিন সকালেও তো তুমি আমার কপালের টিপ ঠিক করে দিয়েছিলে। কালকের কথা কালকেই শেষ মেহের। আজকের বাস্তবতা ভিন্ন। আমি এই দারিদ্র আর অভাবের জীবন নিয়ে ক্লান্ত। তাই বলে তুমি আমাকে এভাবে অপমান করবে? আমি তোমাকে অপমান করছি না, আমি তোমাকে সত্যিটা দেখাচ্ছি। জাহিদ সাহেব অনেক বড় লোক, ওনাকে বিয়ে করলে তোমার অন্তত বাতের অভাব হবে না। মেহের টেবিলের ওপর দিয়ে হাত বাড়িয়ে নয়নের হাতটা শক্ত করে চেপে ধরে। সে ফুপিয়ে কাঁদতে শুরু করে। নয়, দয়া করে আমার সাথে এমন করো না। আমি তোমাকে ছেড়ে মরেই যাব। কেউ কারোর জন্য মরে যায় না মেহের। এই নাটকে কথাগুলো বাদ দাও। নয়ন অত্যন্ত নির্মমভাবে মেহেরের হাতটা ছাড়িয়ে নেয়। তার চোখের দৃষ্টি একদম শীতল, যেন সে মেহেরকে চিনতেই পারছে না। তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারো?
তোমার ভিতরে কি কোনো মায়া নেই? মাঝে মধ্যে মায়া জিনিসটা বিসর্জন দিতে হয় মেহের। আমি চাই তুমি জাহিদকে বিয়ে করো আর আমাকে আমার পরিবারের কথা ভাবতে দাও। মেহের আর কোনো কথা বলতে পারে না। তার মনে হতে থাকে তার সামনের এই ছেলেটি তার পরিচিত, সেই লাজুক নয়ন নয়, এ এক সম্পূর্ণ অচেনা স্বার্থপর মানুষ। ঠিক আছে নয়ন, আমি তোমার জীবনে আর কোনোদিন আসবো না। তুমি ভালো থেকো তোমার পরিবার নিয়ে। মেহের ব্যাগটা কাঁধে তুলে নেয়। চোখের পানি মুছতে মুছতে সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। একবারও পেছন ফিরে তাকায় না। মেহের চোখের আড়াল হতেই নয়নের শক্ত হয়ে থাকা মুখমণ্ডলটা ভেঙে পড়ে। তার মনে হয় বুকের ভেতর থেকে কেউ যেন তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিয়ে গেল। সে দ্রুত পকেট থেকে টাকা বের করে টেবিলের উপর রাখে। ওয়েটার কফি নিয়ে আসার আগেই সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। বাইরে তখন সন্ধ্যার নিয়ন আলো জ্বলতে শুরু করেছে। ঢাকার ব্যস্ত রাস্তা, চারদিকে গাড়ির হর্ন আর মানুষের কোলাহল। নয়ন ফুটপাত ধরে হাঁটতে থাকে। তার বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো যেন পাহাড়ের মতো ভারী হয়ে গেছে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। মাঝ রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে সে মুখ চেপে ডুকরে কেঁদে ওঠে। তার এই কান্না কোনো সাধারণ বেকার যুবকের কান্না নয়। এই কান্না এক নীরব বীরের, যে কোটিপতি হয়েও নিজের ভালোবাসার মানুষটিকে বাঁচাতে নিজ হাতে অন্যের হাতে তুলে দিল। কেউ দেখল না তার এই বোবা কান্না। ব্যাকগ্রাউন্ডে যেন এক অদৃশ্য করুণ বিষাদের সুর বাজতে থাকে। কান্নার মাঝেই নয়ন হঠাৎ পকেট থেকে একটা টিস্যু বের করে চোখ মোছে। তার চোখের সেই বিষণ্ণ দৃষ্টি মুহূর্তেই ধারালো শিকারীর মতো পাল্টে যায়। সে আর চোখে রাস্তার ওপারে তাকায়। একটা কালো রঙের কাঁচ তোলা প্রাডো গাড়ি খুব ধীর গতিতে তাকে ফলো করছে। নয়ন বুঝতে পারে গুপ্ত ঘাতকদের গাড়িটি মেহেরের পিছু নেয়নি। তারা নয়নের জন্যই অপেক্ষা করছিল। নয়নের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। তার প্রথম মিশন সাকসেসফুল। সে মেহেরকে বিপদমুক্ত করে মৃত্যুকে সম্পূর্ণ নিজের দিকে টেনে নিয়েছে। ধানমন্ডির ব্যস্ত রাস্তা পেছনে ফেলে রাত 10টার দিকে শহরের উপকণ্ঠে একটা পরিত্যক্ত ওয়্যার হাউসের ভেতর এসে ঢুকলো নয়ন। তার পেছন পেছন আসা কালো প্রাডো গাড়িটা নিঃশব্দে ওয়্যার হাউসের ভাঙা গেটের সামনে এসে থামলো। ঘুটঘুটে অন্ধকার চারদিকে। গাড়ির দরজা খোলার হালকা আওয়াজ হলো। 4 জন লোক নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো। তাদের লিডার বলে, কিরে ছেলে, তুই তো দেখছি নিজের পায়ে নিজেই কবরে এসে হাজির হয়েছিস। কবরটা কার জন্য খোঁড়া হয়েছে সেটা তো এখনো ডিসাইড হয়নি। বড় বড় কথা বলার সাহস কোত্থেকে পাস তোরা? তোর মতন রাস্তার বেকার ফকিরকে তো একটা গুলিতেই উড়িয়ে দেওয়া যায়। গুলি তো করবেই, তার আগে বন্দুকের সেফটি কাজটা খুলে নাও। লিডার একটু চমকে ওঠে। একটা সাধারণ যুবকের মুখে মৃত্যুর সামনে দাঁড়িয়ে এমন শান্ত কথা সে আশা করেনি। তুই জানিস আমরা কারা? খুব ভালো করে জানি, আরমান মালিক পাঠিয়েছে তোমাদের। বস তোকে জ্যান্ত তুলে নিয়ে যেতে বলেছিল, কিন্তু তুই তো দেখছি বেশি চালাক। নিজে থেকেই নির্জন জায়গায় চলে এসেছিস। চালাকি তো এখনো শুরুই করিনি ভাই। ঘাতকদের লিডার পকেট থেকে একটা রিভলভার বের করে নয়নের কপালে তাক করে। বাকি 3 জন চারপাশ থেকে নয়নকে ঘিরে ধরে। অনেক কথা বলেছিস, এবার চুপচাপ গাড়িতে গিয়ে ওঠ। আমি গাড়িতে উঠলে তোমাদের বছর খুব বড় ক্ষতি হয়ে যাবে। কি ফালতু বকছিস তুই? ফালতু বকিস না। পকেট থেকে মোবাইলটা একটু বের করতে পারি? লিডার ভ্রুকুচকে নয়নের দিকে তাকায়। সে মাথা নেড়ে সম্মতি দিলে নয়ন প্যান্টের পকেট থেকে তার সাধারণ স্মার্টফোনটা বের করে। আমার স্ক্রিনটার দিকে একটু তাকাও। এসব কিসের হিবিজিবি কোড? কি দেখাতে চাস তুই? এটা আরমান মালিকের পার্সোনাল সুইস ব্যাংক অ্যাকাউন্টের লাইভ অ্যাক্সেস। ব্যালেন্সে দেখতে পাচ্ছ? লিডার স্ক্রিনের দিকে তাকিয়ে আক্ষরিক অর্থেই পাথর হয়ে যায়। সেখানে জ্বলজ্বল করছে কয়েক মিলিয়ন ডলারের একটা অ্যামাউন্ট এবং অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল। তুই তুই এই অ্যাক্সেস পেলি কিভাবে? আমি ফ্যালকন। এই নামটা নিশ্চয়ই তোমাদের বস জানে। ফ্যালকন? তুই সেই হ্যাকার? হ্যাকার না ভাই, আমি ছিল তোমাদের বসের পুরো সাম্রাজ্য 1 সেকেন্ডে ধ্বংস করে দিতে পারি। তুই বসকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস?
আমি এখনই তোর মাথা ফুটো করে দেব। করতে পারো, কিন্তু আমার বাঁ হাতের কবজিতে স্মার্ট ব্যান্ডটা দেখছো? নয়ন তার শার্টের হাতা একটু গুটিয়ে কালো রঙের একটা ব্র্যান্ড দেখায়। লিডারের চোখে মুখে এখন স্পষ্ট ভয়। ওইটা কি? এটা আমার হার্টবিটের সাথে কানেক্টেড একটা ডেডম্যান সুইচ। ডেডম্যান সুইচ মানে? মানে হলো, তুমি যদি আমাকে গুলি করো আর আমার হার্টবিট বন্ধ হয়ে যায়, তাহলে এই সিস্টেম নিজে থেকে ইন্টারপোলের কাছে একটা মেইল পাঠিয়ে দেবে। কিসের মেইল? তোমাদের বসের গত 5 বছরের সব অবৈধ অস্ত্রের ডিলিং, মার্ডার আর ব্ল্যাক মানির রেকর্ড, সব প্রমাণ ওই মেইলে অ্যাটাচ করা আছে। ঘাতকদের লিডারের হাত থেকে রিভলভারটা একটু নিচে নেমে আসে। সে বুঝতে পারে এই ছেলের কাছে তারা পুরোপুরি জিম্মি হয়ে গেছে। এখন তুমি ডিসাইড করো, আমাকে গুলি করবে নাকি তোমার বসকে বাঁচাবে। তুই একটা আস্ত শয়তান। শয়তানদের সাথে তো শয়তানি করতে হয় ভাই। ফোন বের করো, তোমার বসকে কল দাও। লিডার কাপা কাপা হাতে পকেট থেকে ফোন বের করে আরমান মালিককে কল দেয়। রিং হতেই ওপাশ থেকে ভারী একটা গলা ভেসে আসে। কাজ শেষ করেছিস রফিক? বস, একটা সমস্যা হয়ে গেছে। কিসের সমস্যা? সমস্যাটা আমি বুঝিয়ে বলছি আরমান সাহেব। নয়ন লিডারের হাত থেকে ফোনটা নিজের হাতে নিয়ে নেয়। তার গলার স্বর এখন অত্যন্ত ঠান্ডা এবং ভারী। কে তুই? রফিকের ফোনে তুই কে কথা বলছিস? আমি ফ্যালকন, রুহুল আমিনের অবহেলিত বড় ছেলে, নয়নও বলতে পারেন। কি চাস তুই? আমার লোকজনের সাথে কি করেছিস? আপনার লোকজনের কিছু করিনি, তবে আপনার সুইস ব্যাংকের অ্যাকাউন্টটা এখন আমার হাতের মুঠোয়। তুই মিথ্যা বলছিস। ওই অ্যাকাউন্ট হ্যাক করা অসম্ভব। অসম্ভব কিনা সেটা আপনার ল্যাপটপ ওপেন করলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, ইন্টারপোলের ডেডম্যান সুইচের কথা তো আপনার লোক আপনাকে বলবেই। ওপাশে আরমান মালিক একদম চুপ হয়ে যায়। সে বুঝতে পারে তার সারা জীবনের সাজানো সাম্রাজ্য এখন এই সাধারণ ছেলেটার হাতের মুঠোয়। কি চাস তুই আমার কাছে? টাকা? টাকা আমার কাছে আছে। আমি চাই আপনি আজ রাতের ফ্লাইটেই চিরতরে এই দেশ ছেড়ে চলে যান। তুই আমাকে দেশ ছাড়তে বলছিস? হ্যাঁ, যদি কাল সকালে এই শহরের মাটিতে আপনার পায়ের চাপ থাকে, তবে ইন্টারপোল আপনার দরজায় করা নাড়বে। তুই আমার সাথে খেলতে পারবি না ছেলে। তুই জানিস না আমি কি করতে পারি। আপনি কি করতে পারেন সেটা দেখার সময় আমার নেই। আপনার হাতে মাত্র 3 ঘন্টা সময় আছে, ডিসিশন আপনার। নয়ন আর কোনো কথা না বলে কলটা কেটে দেয়। লিডারের দিকে ফোনটা ছুড়ে দিয়ে পকেটে হাত ঢুকিয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিতে হাঁটা শুরু করে সে। যাও, তোমার বসকে গিয়ে সুটকেস গোছাতে সাহায্য করো। ঘাতকরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। একটা সাধারণ বেকার ছেলের এই বুদ্ধিমত্তা এবং শীতল মস্তিষ্ক দেখে তারা আক্ষরিক অর্থেই বোবা হয়ে গেছে। অন্যদিকে রাত তখন 10:30। মিরপুরের রূপনগরে নয়নদের ছোট ভাড়া বাড়িতে এক অদ্ভুত স্তব্ধতা বিরাজ করছে। ছোট ভাই অয়ন সারা দিনের ঘোরাঘুরি শেষে নিজের ঘরে ঢুকেছে। কালকের ট্যুরে তার আর যাওয়া হবে না ভেবে মনটা বেশ খারাপ। অয়ন তার টেবিলের ড্রয়ারটা টান দিতেই ভেতরে রাখা একটা মোটা খামের দিকে তার চোখ আটকে যায়। এই খামটা আবার কোথা থেকে এলো? অয়ন খামটা হাতে নিয়ে খোলে। ভেতরে রাখা 500 টাকার অসংখ্য করকরে নোট দেখে তার চোখ কপালে উঠে যায়। এত টাকা? এগুলো তো ভাইয়ের হাতের লেখা খাম। টাকার ঠিক নিচেই রাখা ছিল একটা পুরনো ঘিয়ে রঙের ঘড়ির ভাঙা বেল্ট। এটা নয়নের সেই প্রিয় হাত ঘড়ি, যেটা সে কখনো হাত ছাড়া করতো না। ভাই তার ঘড়িটা বিক্রি করে দিয়েছে আমার ক্যামেরার জন্য। অয়নের গলাটা কেঁপে ওঠে। সে খামের ভেতরে আর একটা ছোট কাগজ দেখতে পায়, একটা হাসপাতালের রসিদ। মা মা একটু এদিকে আসো তো তাড়াতাড়ি। অয়নের চিৎকার শুনে রান্নাঘর থেকে ছুটে আসেন সালমা বেগম। তার পেছন পেছন রুহুল আমিনও এসে দাঁড়ান দরজার কাছে। কি হয়েছে রে অয়ন? এত রাতে চিল্লাচ্ছিস কেন? মা এই টাকাগুলো দেখো। এত টাকা কোত্থেকে পেলি তুই? ঘরে তো কোনো টাকা ছিল না। ভাইয়া রেখে গেছে মা আমার ট্যুর আর ক্যামেরার জন্য। গুনে দেখলাম পুরো 30,000 টাকা। রুহুল আমিন অবাক হয়ে এগিয়ে আসেন। তার চোখ দুটো স্থির হয়ে আছে ওই টাকার বান্ডিলের দিকে। নয়ন এত টাকা কোথায় পেল? ও তো আজ সকালেও খালি পকেটে বের হয়েছে। বাবা ভাইয়া তার শখের ঘড়িটা বিক্রি করে দিয়েছে। এই দেখো ঘড়ির বেল্টটা ড্রয়ারে পড়ে আছে।
সালমা বেগম ঘড়ির বেলটা হাতে নিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন। ছেলেটার একমাত্র শখের জিনিস ছিল এই ঘড়িটা। আমার পাগল ছেলেটা এই কাজ কেন করতে গেল? ও নিজের সব বিসর্জন দিয়ে তোদের আবদার মেটাচ্ছে। শুধু ঘুরি না মা, এই কাগজটা দেখো। অয়ন কাপা হাতে হাসপাতালের রসিদটা রুহুল আমিনের দিকে বাড়িয়ে দেয়। এটা কিসের কাগজ রে অয়ন? বাবা, এটা রেড ক্রিসেন্ট ব্ল্যাক ব্যাংকের রসিদ। ভাই আজ বিকেলে নিজের রক্ত বিক্রি করেছে টাকার জন্য। কথাটা শোনার সাথে সাথে রুহুল আমিনের হাত থেকে কাগজটা খসে পড়ে। তার মনে হয় বুকের ভেতরটা কেউ করাত দিয়ে চিরে ফেলছে। আমার ছেলেটা রক্ত বিক্রি করেছে? ও আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম যে তুমি আবার বড় ছেলেটাকে এত কষ্ট দিচ্ছ? সালমা বেগম মেঝেতে বসে ডুকরে কেঁদে ওঠেন। অয়ন তার মায়ের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি মা। আমি ভাইকে অনেক কটু কথা শুনিয়েছিলাম। তোরা তো শুধু নিজেদেরটাই বুঝলি। ওই ছেলেটা যে নিজের সব স্বপ্ন গলা টিপে মেরে ফেলেছে, সেটা কেউ দেখলি না? মা, আমি কালকে এই টাকাগুলো ফেরত দিয়ে আসবো। আমার কোনো ট্যুরে যাওয়া লাগবে না, আমার ক্যামেরা লাগবে না। আমি কেমন বাবা রে, নিজের ছেলে রক্ত বিক্রি করা টাকা দিয়ে সংসার চালাতে হচ্ছে আমাকে? রুহুল আমিন দেওয়াল ধরে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকেন। বড় ছেলে হওয়া যে কতটা কষ্টের আর কত আত্মত্যাগের তা আজ এই পরিবারটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভাইয়া এখনো বাসায় ফিরছে না কেন মা? রাত তো অনেক হলো। তুই ওকে ফোন কর অয়ন, ওকে তাড়াতাড়ি বাসায় আসতে বল। আমি ওর জন্য ভাত নিয়ে বসে আছি। অয়ন দ্রুত ফোন বের করে নয়নের নাম্বারে ডায়াল করে, কিন্তু ফোনটা বন্ধ পাওয়া যায়। পুরো ঘরটাই এক বোবা কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। অভাবের তাড়নায় আর পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য একটা ছেলে কিভাবে নিজের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে তা দেখে স্তব্ধ হয়ে যায় সবাই। ওয়্যার হাউস থেকে সেই রাতে অনেক দেরিতে মিরপুরের বাসায় ফিরেছিল নয়ন। বাসায় পা রাখতেই মায়ের কান্না, ছোট ভাইয়ের তীব্র অনুশোচনা আর বাবার গুমোট নীরবতা তাকে থমকে দিয়েছিল। ভাইয়া, তুই নিজের শরীরে রক্ত বিক্রি করে আমাকে টাকা দিয়েছিস কেন? আমি কতটা জঘন্য ভাই যে আমার শখের জন্য তোকে নিজের রক্ত বেচতে হলো, তোর শখের ঘড়িটা বেচতে হলো। আরে বোকা, তুই তো দেখছি একেবারে বাচ্চাদের মতো কান্না শুরু করেছিস। আমি রক্ত বিক্রি করিনি রে পাগল। হসপিটালে এক পরিচিত রোগীর খুব এমার্জেন্সি ছিল, তাই ব্লেড দিয়েছি আর গড়ি বিক্রির টাকাটা ঋতুর কলেজের ফিতে দিয়েছি। নয়ন খুব সাবলীল ভাবে একটা মিথ্যা বলে সেদিন পরিস্থিতি সামলে নিয়েছিল। এর পরের 3টি দিন সে পরিবারের সাথে খুব স্বাভাবিক সময় কাটিয়েছে। সে অয়নকে খুঁজিয়েছে, বাবাকে ভরসা দিয়েছে যে খুব শিগগিরই তাদের সব অভাব দূর হতে যাচ্ছে এবং তাদের দিন বদলাতে শুরু করবে। এভাবেই দেখতে দেখতে 3 দিন কেটে যায়। অন্যদিকে এই 3 দিন মেহেরের কেটেছে এক ঘোর অমানিসার মধ্যে। সে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল, কিন্তু তার বাবার জেদের কাছে সে ছিল একদম অসহায়। আজ শুক্রবার সন্ধ্যা 7টা, ঢাকার এয়ারপোর্ট রোডে র্যাডিসন ব্লু হোটেলের বিশাল ব্যাংকোয়েট হল। পুরো হল রুম ঝলমল করছে দামি ঝাড়বাতির আলোয়। চারপাশে অভিজাত অতিথিদের আনাগোনা আর হালকা ক্লাসিক্যাল মিউজিকের শব্দ ভেসে আসছে। মেহেরের বাবা আকবর সাহেব অত্যন্ত গর্বিত ভঙ্গিতে মেইন গেটে দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন, মুখে তার বিজয়ের হাসি। আরে চৌধুরী সাহেব যে, আসুন আসুন। আমি তো ভাবলাম রাস্তার এই জ্যাম ঠেলে আপনি হয়তো আসতেই পারবেন না। কি যে বলেন আকবর ভাই, আপনার একমাত্র মেয়ের এত বড় একটা অনুষ্ঠান আর আমি না এসে থাকতে পারি? তা শুনলাম মেয়ের তো খুব ভালো জায়গায় বিয়ে দিচ্ছেন। সবাই আল্লাহর অশেষ রহমত ভাই। ছেলে সিলিকন ভ্যালির অনেক বড় আইটি কোম্পানির কান্ট্রি ডিরেক্টর। টাকা পয়সা, স্ট্যাটাস, বংশ, কোনো দিক দিয়ে আমার মেয়ের কোনো অভাব থাকবে না। মাশাল্লাহ। তার ছেলের নাম যেন কি বললেন? আজকাল তো এমন প্রতিষ্ঠিত আর ভদ্র ছেলে পাওয়াই মুশকিল। ছেলের নাম জাহিদ হাসান, খুব ভদ্র আর কর্পোরেট কালচারের ছেলে। আপনি ভিতরে গিয়ে সামনের সারিতে বসুন, আমি বাকি মেহমানদের রিসিভ করে আসতেছি। আকবর সাহেবের চোখে মুখে এক অদ্ভুত আত্মতৃপ্তি। তিনি একজন প্রতিষ্ঠিত আর কোটিপতি ছেলের হাতে মেয়েকে তুলে দিচ্ছেন বলে তার অহংকারের শেষ নেই।
এদিকে হোটেলের ভেতরের বিলাসবহুল গ্রিন রুমে মেহেরকে সাজানো হচ্ছে। পরনে গাঢ় লাল রঙের ভারী বেনারসি শাড়ি, সারা গা ভর্তি সোনার গয়না, কিন্তু এত সাজগোজের মাঝেও মেহেরের চোখে মুখে কোনো প্রাণ নেই। সে আয়নার দিকে তাকিয়ে আছে একটা জীবন্ত লাশের মতো, যেন নিজের ফাঁসির অপেক্ষায় বসে আছে। মাশাআল্লাহ, আমার মেহের মাটাকে আজ একদম বেহেশতের পরীর মতো লাগছে। কারো নজর যেন না লাগে আমার মাটার ওপর। মেহের কোনো উত্তর দেয় না, সে শুধু চোখের পলক না ফেলে শূন্য দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে থাকে। কি রে মা, একদম চুপচাপ হয়ে আছিস কেন? আমি জানি হুট করে বিয়েটা হচ্ছে বলে তোর একটু নার্ভাস লাগছে, কিন্তু দেখবি জাহিদের মতো এমন হীরের টুকরো ছেলে পেয়ে তুই কত সুখে থাকিস। ফুপি, তুমি কি দয়া করে আমাকে একটু একা থাকতে দেবে? আমার এই ভারী গহনা আর তোমাদের এসব সান্ত্বনার কথাগুলো এখন আমার সহ্য হচ্ছে না। একা কেন থাকবে এখন মা? একটু পরেই তো তোকে স্টেজে নিয়ে যাব আমরা। আর আজকের দিনে মেয়েদের একটু নার্ভাস লাগে, এটা কোনো ব্যাপার না। আমি নার্ভাস নই ফুপি, আমি ভিতরে ভিতরে মরে যাচ্ছি। দয়া করে আমাকে শুধু 10টা মিনিট একা ছেড়ে দাও। আমি তোমাদের সবার কাছ থেকে হাত জোর করে রিকোয়েস্ট করছি। মেহেরের গলার স্বর এতটাই করুণ ছিল যে ফুপি আর কিছু বলতে পারলেন না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেলেন। গ্রিন রুমের দরজা বন্ধ হতেই মেহেরের চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। তুমি সত্যি আসলে না নয়ন, সত্যি আমাকে ওই অচেনা মানুষগুলোর মাঝে এভাবে পর করে দিলা। তুমি না বলেছিলে আমার হাতটা কখনো ছাড়বে না? মেহের নিজের আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে। তার বুকের ভেতরটা কেউ যেন পাথর দিয়ে থেতলে দিচ্ছে। ঠিক তখনই গ্রিন রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন মেহেরের বাবা আকবর সাহেব। তার মুখে চরম বিরক্তি। মেহের, তুমি কি এখনো এখানে বসে আছো? ছেলেপক্ষ তো স্টেজে উঠে গিয়েছে, আর তুমি এখানে একা একা বসে কি নাটক শুরু করেছো? আব্বু, তুমি কি জোর করে নিজের একমাত্র মেয়ের জীবনটা শেষ করে দিয়ে খুব শান্তি পাচ্ছ? একবারও কি মনে হচ্ছে না যে তুমি আমাকে জ্যান্ত কবর দিচ্ছ? এসব কি ধরনের ফালতু কথা মেহের? আমি তোমার বাবা, আমি একজন বাবার দায়িত্ব পালন করছি। তোমার ভবিষ্যৎ যাতে নিরাপদ হয় আমি সেই ব্যবস্থা করেছি। যে দায়িত্বের মধ্যে তোমার মেয়ে খুশি নেই, শান্তি নেই, সেটা কি আদৌ কোনো দায়িত্ব আব্বু? নাকি এটা শুধু তোমার নিজের স্ট্যাটাস আর জেদ বজায় রাখার একটা বাহানা? তুমি এখনো ওই মিরপুরে ভিখারি ছেলেটার কথা ভাবছো? ওর কি যোগ্যতা আছে তোমাকে লালন পালন করার? তুমি কি ওই বস্তিতে গিয়ে সারা জীবন অভাবের মধ্যে পচে মরা স্বপ্ন দেখছো? যোগ্যতা শুধু টাকার অঙ্কে মাপা যায় না আব্বু। আমি তো হাসি মুখে ওর সাথে ডাল ভাত খেয়েও সারা জীবন কাটিয়ে দিতে রাজি ছিলাম। অন্তত রাতে শান্তিতে ঘুমাতে তো পারতাম। কিন্তু আমি রাজি ছিলাম না মেহের। আজ যদি আমি ওই ছেলের হাতে তোমাকে তুলে দিতাম, কাল তুমি ঠিকই শাড়ি গয়না আর ভাতের জন্য কাটতে। টাকা ছাড়া এই দুনিয়ায় কোনো ভালোবাসা টিকে থাকে না। আজ তুমি আমাকে যে টাকার পাহাড়ে বসিয়ে দিচ্ছ আব্বু, মনে রেখো এই টাকা একদিন আমাকে শান্তি তো দূরের কথা, ঠিকমতো শ্বাস নিতেও দেবে না। আমার কোনো লেকচার শোনার সময় নেই মেহের। চোখের পানি মোছো, আর কোনো সিনক্রেট করো না। চুপ করে আমার সাথে স্টেজে চলো। আকবর সাহেব গটগট করে রুম থেকে বেরিয়ে যান। মেহের টিস্যু দিয়ে খুব আলতো করে নিজের চোখের পানিটা মুছে নেয়। সে বুঝতে পারে তার এই কান্নার আর কোনো মূল্য নেই। তার ভাগ্য আজ অন্য কারো নাম একটা এগ্রিমেন্ট পেপারের মতো সই হয়ে যাচ্ছে। হলরুমের মাঝখানে চমৎকার ফুলে সাজানো বিশাল স্টেজ। সেখানে জাহিদ তার পরিবারের সদস্যদের নিয়ে বসে আছে। জাহিদের পরনে কালো রঙের খুব দামি একটা ইতালিয়ান স্যুট। তার চেহারায় কর্পোরেট আভিজাত্য আর আত্মবিশ্বাস খুব স্পষ্ট। একটু পরে মেহেরকে নিয়ে স্টেজে আসেন তার ফুপি এবং অন্যান্য আত্মীয়রা। চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে শুরু করে। মেহের ধীর পায়ে স্টেজে ওঠে, কিন্তু তার চোখ বারবার হলরুমের বিশাল মেইন গেটের দিকে চলে যাচ্ছে। তার অবচেতন মন এখনো বলছে, নয়ন হয়তো ঠিকই আসবে। কোনো এক জাদু বলে সে হয়তো মেহেরকে এই বন্দি দশা থেকে মুক্ত করে দূরে কোথাও নিয়ে যাবে। মেহেরকে জাহিদের ঠিক পাশের দামি সোফাটায় বসানো হয়।
জাহিদ মুচকি হেসে খুব সাবলীল ভঙ্গিতে মেহেরের দিকে তাকায়। কেমন আছেন মেহের? যদিও জানি আজকের এই পরিবেশটা আপনার জন্য একটু অড লাগছে। জি ভালো আছি। আপনাকে খুব ক্লান্ত আর আপসেট দেখাচ্ছে। শরীর কি খারাপ, নাকি এত মানুষের ভিড় আর আয়োজনে আপনার দম বন্ধ লাগছে? আমাকে কি দেখে আপনার মনে হচ্ছে যে আমি এই পুরো আয়োজনে নিজের ইচ্ছায় এসেছি? আমি জানি এই বিয়েটা আপনার পরিবারের দিক থেকে খুব তাড়াহুড়া করে হচ্ছে। আপনি হয়তো মেন্টালি প্রস্তুত হওয়ার কোনো সময় পাননি। মানসিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগ কি আদৌ আমাকে দেওয়া হয়েছে জাহিদ সাহেব? আমাকে তো একটা প্রোডাক্টের মতো আপনার সামনে সাজিয়ে বসিয়ে রেখে দেওয়া হয়েছে। মেহেরের এই কাঠখোট্টা আর সরাসরি উত্তরে জাহিদ একটু অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু সে খুব দ্রুত নিজেকে সামলে নেয়। দেখুন মেহের, আমি আপনাকে যথেষ্ট স্পেস দেব। আমাদের তো এখনো একে অপরকে জানার এবং কথা বলার অনেক সময় পড়ে আছে। আমার আসলে আপনাকে জানার বা বলার মতো আর কিছু অবশিষ্ট নেই জাহিদ সাহেব। যা হচ্ছে সব আমার বাবার ইচ্ছে হচ্ছে। মেহের আবারও গেটের দিকে তাকায়, কিন্তু সেখানে শুধু নতুন আসা অতিথিদের ভিড়। পরিচিত সেই মুখটা কোথাও নেই। বাস্তবতায় আসলে কোনো জাদু নেই। বেকার ছেলেদের ভালোবাসার গল্পগুলো এভাবেই 5 স্টার হোটেলের জাঁকজমক আর টাকার কাছে হেরে যায়। হঠাৎ করে স্টেজে উঠে আসেন আকবর সাহেব। তার মুখে বিশাল হাসি, হাতে একটা সুন্দর লাল রঙের ভেলভেটের বক্স। জাহিদ বাবা, মেহমানরা তো অনেকে চলে এসেছেন। এবার কি আমরা আংটি পরানো পর্বটা শেষ করে ফেলবো? জি আঙ্কেল, অবশ্যই। আপনারা সবাই আসুন। আমার মা আর বোনও আছে, পাশে দাঁড়িয়ে আছে। পুরো হলরুমে হঠাৎ করে পিনপতন নীরবতা নেমে আসে। সবার চোখ এখন স্টেজের দিকে। ক্যামেরাম্যানরা পজিশন নিয়ে নেয়। জাহিদ খুব যত্ন করে ভেলভেটের বক্সটা খোলে। ভেতরে রাখা বিশাল বড় একটা হীরার আংটি ঝলমল করে ওঠে। সে আংটিটা হাতে নিয়ে খুব ধীর ভঙ্গিতে মেহেরের দিকে তাকায়। মেহেরের হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মেহের চোখ বন্ধ করে ফেলে। তার চোখের কোণে জমে থাকা এক ফোঁটা পানি গাল বেয়ে নিচে নেমে আসে। জাহিদ আংটিটা মেহেরের আঙ্গুলে পরানোর জন্য নিজের হাতটা মেহেরের দিকে এগিয়ে দেয়। পুরো হলরুম যেন শ্বাস আটকে সেই চরম মুহূর্তের দিকে তাকিয়ে আছে। জাহিদ মেহেরের বাম হাতটা আলতো করে ধরল। আংটিটা তার অনামিকায় পরিয়ে দেওয়ার জন্যে একদম কাছে নিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে জাহিদ হঠাৎ থেমে গেল। তার হাত কাঁপছে না, বরং তার চোখে এক অদ্ভুত শ্রদ্ধা ফুটে উঠেছে মেইন গেটের দিকে তাকিয়ে। আমি অত্যন্ত দুঃখিত আকবর আঙ্কেল, আমি এই আংটিটা মেহেরের আঙুলে পরাতে পারবো না। হলের ভেতর উপস্থিত শত শত অতিথি যেন পাথর হয়ে গেল। আকবর সাহেবের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গিয়ে সেখানে তীব্র রাগ আর বিস্ময় ফুটে উঠল। তুমি কি বলছো জাহিদ? এটা ইয়ার্কি করার জায়গা না, আংটিটা পরাও। আমি আর কি করছে না আঙ্কেল, এই আংটিটা মেহেরের আঙুলে পরানোর অধিকার আমার নেই। এই অধিকার শুধুমাত্র আমার বসের। তোমার বস? এখানে তোর বস কোথা থেকে আসবে? আর তার সাথে মেহেরের কি সম্পর্ক? সম্পর্কটা উনি নিজেই আপনাকে বলবেন। ওই যে দেখুন, উনি চলে আসছেন। হলের বিশাল সেগুন কাঠের দরজা দুটো সশব্দে খুলে গেল। সবার দরজা এখন সেদিকে। মেহের তখনও চোখ বুজে কাঁদছিল। জাহিদের কথা শুনে সে ধীর পায়ে চোখ মেলে তাকালো। গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো এক যুবক, কিন্তু এ কোন নয়ন। তার পরনে ডার্ক নেভি ব্লু কালারের একটি ইতালিয়ান কাস্টম মেড স্যুট, সাদা ধবধবে শার্ট আর সিল্কের টাই। তার হাঁটার মধ্যে এক রাজকীয় আভিজাত্য, চোখে এক অদ্ভুত শীতলতা আর আত্মবিশ্বাস। তার দুপাশে দুজন দীর্ঘদেহী প্রফেশনাল বডিগার্ড নিঃশব্দে হেঁটে আসছে। নয়ন, তুমি তুমি এখানে এই পোশাকে? নয়ন কোনো উত্তর দিল না। সে সরাসরি স্টেজের দিকে হেঁটে আসছে। হলের প্রতিটি অতিথি অবাক হয়ে দেখছে এই রহস্যময় যুবককে। নয়ন স্টেজে উঠে জাহিদের সামনে দাঁড়ালো। গুড মর্নিং স্যার। গুড ইভিনিং জাহিদ, তুমি তোমার কাজ খুব ভালোভাবে করেছো। এবার আংটিটা আমাকে দাও। জাহিদ অত্যন্ত বিনীতভাবে আংটির বক্সটা
নয়নের হাতে দিয়ে স্টেজ থেকে কয়েক পা পিছিয়ে দাঁড়ালো। আকবর সাহেব তখনও রাগে কাঁপছেন। নয়ন, তোমার তো সাহস কম না। তুমি এখানে এই ছদ্মবেশে এসেছো আমায় অপমান করতে? তুমি একটা বেকার, ভবে ঘুরে ছাড়া আর কি? আঙ্কেল, চিৎকার করবেন না। আপনার স্ট্যাটাসের সাথে এই চিৎকারটা মানায় না। চলুন ভিআইপি লাউঞ্জে গিয়ে কথা বলি। আমি তোমার সাথে কোনো কথা বলবো না। সিকিউরিটি, এই ছেলেকে বাইরে বের করে দাও। আঙ্কেল, দয়া করে শান্ত হন। আপনি যে কি বের করে দিতে বলছেন? এই পুরো হোটেলটা আজ রাতের জন্য উনিই বুক করেছেন। এমনকি আমি যে কোম্পানিতে চাকরি করি উনি সেটারও মালিক। আকবর সাহেব যেন বজ্রাহত হলেন। তার চারপাশের পৃথিবীটা দুলতে শুরু করলো। নয়ন খুব শান্ত ভঙ্গিতে আকবর সাহেবের হাত ধরলো। আসুন আঙ্কেল, সবার সামনে কথা না বলাই ভালো। মেহের, তুমি এখানে একটু বসো, আমি আসছি। নয়ন আর আকবর সাহেব লাউঞ্জের ভেতর ঢুকলেন। নয়ন তার বডিগার্ডের হাত থেকে একটা অত্যাধুনিক ল্যাপটপ নিয়ে টেবিলের ওপর রাখলো। আঙ্কেল, আপনি আমাকে বেকার বলে ঘৃণা করতেন, কিন্তু আপনি জানতেন না যে আরমান মালিকের হাত থেকে আমার পরিবারকে বাঁচাতে আমাকে এই অভিনয়টা করতে হয়েছে। তুমি তুমি জাহিদের কোম্পানির মালিক? এটা কিভাবে সম্ভব? সিলিকন ভ্যালির নোভাটেক সলিউশনের নাম নিশ্চয়ই শুনেছেন। সেটার 70% শেয়ার আমার। আমি এই কোম্পানির ফাউন্ডার। কিন্তু তুমি তো মিরপুরে একটা ছোট বাসায় থাকতে। তোমার বাবা তো সামান্য একজন রিটায়ার্ড শিক্ষক। হ্যাঁ, আমার বাবা সৎ ছিলেন বলি আরমান মালিক আমাদের সব কেড়ে নিয়েছিল। আমি গত 5 বছর ধরে ডার্ক ওয়েবে কাজ করে নিজের সাম্রাজ্য বানিয়েছি, আর অলরেডি আরমান মালিককে আমি দেশছাড়া করেছি। এখন আমার পরিবার নিরাপদ। আকবর সাহেব চেয়ারে ধপ করে বসে পড়লেন। নয়ন ল্যাপটপের স্ক্রিনটা তার দিকে ঘুরিয়ে দিল। আরেকটা কথা আঙ্কেল, আপনার কোম্পানি গত 6 মাস ধরে যে লসে ছিল সেটা কি আপনি জানতেন না? আপনার ব্যাংকের লোন শোধ করার জন্য আমি বেনামি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি। তো তুমি আমাকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছো? আমি আপনাকে নয় আঙ্কেল, আমি মেহেরের বাবাকে বাঁচিয়েছি। আমি জানতাম আপনি মেহেরকে ভালোবাসেন, কিন্তু টাকার মোহ আপনাকে অন্ধ করে দিয়েছিল। আকবর সাহেবের চোখ দিয়ে দুফোঁটা পানি ঘুরিয়ে পড়ল। তিনি যে ছেলেকে এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, সেই ছেলেই আজ তার সম্মান রক্ষা করেছে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি সত্যি চিনতে পারিনি তোমাকে। ক্ষমা চাওয়ার কিছু নেই আঙ্কেল, আমি মেহেরের ভালো চেয়েছিলাম। এখন চলুন, মেহের অপেক্ষা করছে। লাউঞ্জ থেকে বেরিয়ে নয়ন যখন আবার স্টেজে এলো, মেহের তখনও সোফায় বসে ফুপিয়ে কাঁদছে। নয়ন তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। তুমি আমাকে কেন এত কষ্ট দিলে নয়ন? তুমি তো বলতে পারতা যে তুমি এত বড় লোক। বললে কি তুমি বিশ্বাস করতাম মেহের? তাছাড়া তোমাকে আর আমার পরিবারকে বিপদে ফেলতে চাইনি আমি। আমি তোমার টাকা চাই না নয়ন, আমি সেই বেকার নয়নকেই চেয়েছিলাম। আমি জানি মেহের, এই টাকা পয়সা, স্ট্যাটাস এসব তো বাইরের আবরণ। তোমার জন্য আমার মনের ভিতরে সেই বেকার নয়নটা এখনো একই আছে। নয়ন তার পকেটে হাত দিল। জাহিদের দেওয়া সেই হীরা খচিত বক্সটা পাশে সরিয়ে রেখে সে একটা ছোট পুরনো প্লাস্টিকের প্যাকেট বের করলো। মেহের, মনে আছে টিএসসিতে চা খাওয়ার সময় আমি তোমাকে এই আংটিটা দিতে চেয়েছিলাম, কিন্তু সেদিন সাহস হয়নি। প্যাকেট থেকে বেরিয়ে এলো মাত্র 200 টাকা দামের একটি সাধারণ রূপালী রঙের আংটি, যার উপর ছোট একটা কাঁচের পাথর বসানো। আজ এই 20 টাকার হীরা নয়, আমি তোমাকে এই সাধারণ আংটিটা পরাতে চাই। তুমি কি সারা জীবন এই সাধারণ নয়নের সাথে থাকবে? মেহেরের কান্নায় ভেজা মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে তার বাম হাতটা নয়নের দিকে বাড়িয়ে দিল। আমি সারা জীবন এই আংটিটা পরে থাকবো না, এটি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি দামি সম্পদ। নয়ন মেহেরের আঙ্গুলে সেই সস্তা আংটিটা পরিয়ে দিল। পুরো হলরুম তখন করতালিতে মুখরিত হয়ে উঠল। নয়ন উঠে দাঁড়িয়ে মেহেরের কপালে আলতো করে একটা চুমু খেলো। মেহেরের ফুপি আর অন্য আত্মীয়রা তখন বিস্ময় আর আনন্দে মেহেরকে ঘিরে ধরল। আকবর সাহেব স্টেজের এক কোণে দাঁড়িয়ে হাসি মুখে নিজের মেয়ের এই সুখ দেখছেন। ঘণ্টাখানেক পর সব আনুষ্ঠানিকতা শেষ হলো। নয়ন তার স্যুট খুলে আবার তার সেই পুরনো সাদা শার্টটা গায়ে দিল। মেহের অবাক হয়ে তাকে দেখছে। আবার এই শার্ট কেন পরছো? মেহের, আজ রাতটা আমি আমার পরিবারের সাথে কাটাতে চাই।
আমি চাই না তারা হুট করে আমার এই বদলে যাওয়া রূপ দেখে ঘাবড়ে যাক। আমিও তোমার সাথে যাব। আজ না মেহের, কাল আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব। আজ তুমি তোমার বাবার কাছে থাকো। হোটেল থেকে বের হয়ে নয়ন একটা সাধারণ রিক্সা নিল। তার কোটি টাকার গাড়িগুলো তখনও হোটেলের পার্কিংয়ে বডিগার্ডদের সাথে দাঁড়িয়ে আছে। রাত 11টা। মিরপুরের সেই জীর্ণ ভাড়া বাড়ির সামনে এসে নামলো নয়ন। ঘরের ভেতরে তখনও বাতি জ্বলছে। নয়ন দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলো তার বাবা মা আর ছোট ভাই অয়ন বিষণ্ণ মুখে ড্রয়িং রুমে বসে আছে। নয়নের মা সালমা বেগম তাকে দেখেই ছুটে এলেন। নয়ন, কোথায় ছিলি তুই এতক্ষণ? অয়ন তোকে কত ফোন করলো, ফোন বন্ধ কেন? মা, একটু কাজে ছিলাম। এই নাও, মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি কিসের রে বাবা? আজ তো মেহেরের এনগেজমেন্ট ছিল, তুই কি সেখানে গিয়েছিলি? হ্যাঁ বাবা, গিয়েছিলাম। আর মেহেরের বিয়েটাও ভেঙে গেছে। রুহুল আমিন আর সালমা বেগম একে অপরের দিকে তাকালেন। নয়ন অবাক হয়ে নয়নের দিকে এগিয়ে এলো। বিয়ে ভেঙে গেছে মানে? তুই কি কিছু করেছিস নাকি ভাইয়া? আমি কিছুই করিনি। আসলে মেহেরের বাবা বুঝতে পেরেছেন যে টাকার চেয়ে মানুষের মূল্য বেশি। আর বাবা, একটা সুখবর আছে। কি খবর বাবা? আমার সেই ইন্টারভিউটার রেজাল্ট দিয়েছে। খুব বড় একটা কোম্পানিতে ভালো বেতনে আমার চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম আমার ছেলের একদিন ভালো চাকরি হবেই। নয়ন মুচকে হাসলো। সে তার মাকে জড়িয়ে ধরল। সে চাইলে আজই তাদের একটা বিশাল প্রাসাদে নিয়ে যেতে পারত, কিন্তু সে চায় না তার পরিবার এই আভিজাত্যের চাপে নিজেদের হারিয়ে ফেলুক। মা, কাল মেহের এই বাড়িতে আসবে। তোমরা ওকে বরণ করে নিবে তো? অবশ্যই নেব বাবা, মেহের তো আমাদেরই মেয়ে। নয়ন তার ছোট ভাই অয়নের দিকে তাকালো। অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিরে অয়ন, সাজেক যাবি না? না ভাইয়া, আমি আর কোনোদিন তোর কাছে কোনো আবদার করব না। তুই আমার জন্য যা করেছিস। আরে দূর, আবদার করবে না তো কি? কাল আমরা সবাই মিলে কেনাকাটা করতে যাব। আর তোর জন্য একটা ভালো ক্যামেরা আমি অলরেডি অর্ডার করেছি। অয়ন তার বড় ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। নয়ন পরম মমতায় তার ভাইয়ের পিঠ চাপড়ে দিল। রাত গভীর হয়। নয়ন তার ছোট ঘরটায় এসে জানালার পাশে দাঁড়ালো। বাইরের ঢাকার আকাশটা আজ অনেক পরিষ্কার মনে হচ্ছে। পরিবারের অবহেলিত বেকার বড় ছেলেটি আজ শুধু তার পরিবারের মুখে হাসি ফোটায়নি, বরং নিজের ভালোবাসাকেও জয় করেছে। সে তার আসল পরিচয় এখনো পুরোপুরি প্রকাশ করেনি। সে চায় ধাপে ধাপে তার বাবা মাকে এক সুন্দর জীবন উপহার দিতে। নয়ন পকেট থেকে মেহেরের দেওয়া সেই কাচের চুড়িটা বের করলো, যেটা মেহের তাকে ফেরত দিতে চেয়েছিল। সে চুড়িটা টেবিলের ওপর রাখা কোরআন শরীফের পাশে যত্ন করে রাখলো। একটি নতুন ভোরের অপেক্ষায় নয়ন চোখ বুঝল, যে ভোরে আর কোনো অভাব থাকবে না, কোনো অপমান থাকবে না, থাকবে শুধু এক বড় ছেলের দায়িত্ব আর ভালোবাসার জয়গান।